আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার পূর্বের সর্বশেষ লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাই। বৃহস্পতিবার অর্থাৎ 2রা জানুয়ারি 2025 তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের। 2023 সালের পরীক্ষার্থী আনফরচুনেটলি পরীক্ষা 2025 পর্যন্ত গড়িয়েছে। তো যাই হোক, 2 তারিখে তোমাদের পরীক্ষার পূর্বের সর্বশেষ লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দীর্ঘদিনের একটি কোর্স বা লং প্রসেসে তোমাদেরকে আমি কোর্সটিকে কমপ্লিট করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, একটি বেসিক জায়গা আমাদের তৈরি হয়েছে, সেই প্রত্যাশা ইনশাআল্লাহ আমি করি। এবং এই বেসিক প্রস্তুতির মাধ্যমে আমাদের যতটুকু শেখা প্রয়োজন ছিল ততটুকু আমরা কমপ্লিট করতে পেরেছি ইনশাআল্লাহ। তো আমরা সেই ধারাবাহিকতায় আজকে সর্বশেষ লাইভ ক্লাসে সমবেত হয়েছি। তোমরা সকলে একে একে কানেক্টেড হয়ে যাও। দেখতে পাচ্ছি অনেকেই কানেক্টেড হয়েছে অলরেডি এবং তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আশা করি তোমরাও রব্বুল আলামিনের রহমতের বদৌলতে অনেকটা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমাদের যেমনটি পড়ালেখা করা প্রয়োজন তোমরা আশা করি তেমনটিই করছো। যাদের পড়াশোনা আগে তেমন একটা হয়নি, শেষ মুহূর্তে এসে তোমরা পড়াশোনা করছো। আশা করি তোমরাও খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করছো, কেননা শেষ সময়ের প্রস্তুতিটা অত্যন্ত এফেক্টিভ। এমনটিও হয় কখনো কখনো যে তুমি সারা বছর যদি নাও পড়ে থাকো, শেষের 2-3 দিন যদি একটু ঠিক মতো করে পড়াশোনা করো, তাতেও কিন্তু পাশ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় বা আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে তোমরা পরীক্ষায় কিভাবে খাতায় উত্তরগুলোকে সুন্দরভাবে বিন্যস্ত করবে, মূলত সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আজকের আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসের জন্য তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই কানেক্টেড হয়ে গেছো, ভেরি গুড। তোমরা যারা কানেক্টেড হয়েছো, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন দিয়ে দিতে পারো অথবা তাদেরকে ইনভাইট করতে পারো, কারণ তারাও যাতে ক্লাসটা করতে পারে। তো যাই হোক, দেখতে পাচ্ছি বেশ ভালোই তোমরা অনেকে কানেক্টেড হয়েছে। আমরা আমাদের আলোচনা এখনই শুরু করতে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ অনেকে নমস্কার এবং আদাব দিয়েছো। আদাব। আশা করি আমরা সকলেই খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি এবং শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের সময় নষ্ট করাটা বেশি মানে সময় নষ্ট করাটা ঠিক হবে না, কারণ আহ এতদিন তো পড়াশোনা করেছো, এখন সেগুলোকে রিভাইজ করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমাদের ক্লাসে আমরা একটা প্রশ্ন তোমাদেরকে শো করছি। এই প্রশ্নটা তোমাদেরকে আগেও আমরা প্রশ্নটা শো করেছিলাম। তো প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সবাই, প্রশ্নটা কি আছে। আচ্ছা, দেখো প্রশ্নটা আমি তোমাদেরকে 14 নম্বর লাইভ ক্লাস বা মডেল ক্লাস সেটা আমি তোমাদেরকে করিয়েছিলাম। তো সেই প্রশ্নটা থেকে আমি আজকে দেখিয়ে দেবো যে তোমাদের কিভাবে তোমার পরীক্ষামূলক উত্তরগুলো সেট আপ করতে পারো। আচ্ছা দেখো, তোমাদের কিছু কমেন্ট ছিল, সেই কমেন্টটাও আমরা উত্তরগুলো করে দেবো কমেন্টের। আচ্ছা দেখো, প্রথমত কথা হচ্ছে আমরা একটা এরকম প্রশ্ন পাবো পরীক্ষায় হাতে, যখন আমরা এরকম একটি প্রশ্ন পাবো তখন আমাদেরকে প্রশ্নের প্যাসেজটা আগে দেখবো নিশ্চয়ই, তাই না? তো প্যাসেজ ন্যাচারালি কমন বাঁধে না, প্যাসেজ পরীক্ষায় কমন না আসারই কথা। তবে এবছর একটা বিষয় লক্ষ্য করেছি, সেই 2012-13 সালের দিকে বা ওই সময়টায় দেখা যেত প্যাসেজ কমন বেঁধে যেত, প্রায় প্যাসেজ কমন বেঁধে যেত। তো আমরা সাধারণত ডিগ্রি পরীক্ষা এবছর প্যাসেজ কমন বেঁধেছে, সেটা দেখে আমরা মোটামুটি একটু আশান্বিত হয়েছি যে প্যাসেজটা হয়তো কমন বেঁধেও যেতে পারে। তো তার জন্য আমি তোমাদেরকে কমন প্যাসেজ গুলো পড়িয়েছি এবং সবগুলো প্যাসেজই মোটামুটি আমি তোমাদেরকে সাজেশনস যেগুলো রেখেছিলাম আমি সেগুলো সবই তোমাদেরকে দিতে সক্ষম হয়েছি, এবং খুবই কষ্ট হলেও আমি খুব দ্রুত রিআপলোড করার মাধ্যমে সাজেশনস গুলোকে সাজিয়ে 9টি প্যাসেজ আমি তোমাদেরকে অলরেডি দিয়েছি। আরেকটা প্যাসেজ থাকে, সেটা হচ্ছে জুলাই রিভলিউশন বা জুলাই বিপ্লব, এটা সম্পর্কেও তোমাদেরকে 14 নম্বর মডেলে আমি আলোচনা করেছিলাম।
যাই হোক, আমরা পরীক্ষায় যখন প্যাসেজটি পাবো, মানে প্রশ্নটি পাবো, প্রশ্নটি হাতে পেয়ে আমরা তো প্রথমে প্রশ্নটাকে দেখবো যে আমার কতটুকু কমন বাদলো, কতটুকু আনকমন বাদলো, কতটুকু আমি পারি, কতটুকু পারবো, কতটুকু পারবো না। এই ক্যালকুলেশনটা আমরা আমরা একেবারে সবাই প্রথমেই করে ফেলি। ওকে, সমস্যা নেই, প্রশ্নটা আগে আমরা দেখবো যে কি কি আসছে। তো যখন আমি প্যাসেজটা দেখবো যে আমার প্যাসেজ পরীক্ষায় আসছে কি, দেখি প্যাসেজ কমন আসছে কিনা। তো কমন আসলে তো ভালো, আর যদি কমন না আসে, সাধারণত কমন না আসারই কথা, যদি কমন না আসে কোনো সমস্যা নেই, আমরা প্যাসেজটা একবার দেখলাম। যদি আমি প্যাসেজ থেকে উত্তর শুরু করি, তাহলে প্যাসেজটা ভালো ভালো করে ওই সময় পড়া শুরু করে দেব। একবার আমি 2 বা 2.5 মিনিট করে একবার স্কিমিং করে যাব, মানে একবার প্রথম একবার দেখা আমি পড়ে গেলাম। তারপরে হচ্ছে আমরা প্রশ্নে চলে যাব, রাইট? প্রশ্নে চলে গিয়ে দেখো আমরা প্রশ্নে কি পাবো, আমরা প্রশ্নে পাবো যে এরকম এক দাগে আমরা তিনটা, এক দাগে মোটামুটি 4টা প্রশ্ন হয় 20 মার্কসের বা 20 নম্বরের। প্রথম প্রশ্নটি প্রথমে থাকে 6 নম্বরে কোয়েশ্চেন, বি নম্বরে থাকে হচ্ছে তোমার মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, সি নম্বরে থাকে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিং, আর ডি নম্বরে থাকে তোমার হচ্ছে সামারি রাইটিং। প্যাসেজে আমাদের এই 4টি প্রশ্নের সম্মুখীন হতে হয়। এরপরে গ্রামার পার্টে আমাদের মূলত অনার্স সেকেন্ড ইয়ারে আসলে গ্রামার পার্ট, রাইটিং পার্ট, প্যাসেজ পার্ট বলতে কোনো জিনিস সেপারেট করা থাকে না, ধারাবাহিকভাবে দেওয়া থাকে প্রশ্ন। এমনও হয় কখনো কখনো যে গ্রামাটিক্যাল অংশের ভিতরে রাইটিং পার্ট ঢুকে যায়, আবার রাইটিং এর ভিতরে গ্রামার ঢুকে যায়, এরকম অনেক সময় হয়ে থাকে। তো এটা কোনো রেগুলার প্রসেস না, মূলত কোনটা প্রথমে আসবে কোনটা শেষে আসবে এরকম কোনো প্রশ্নের মূলত ধারা ঠিক নেই। তো তোমরা সেটা খেয়াল করে দেখবে যে কখনো কখনো দেখবে যে রাইটিং পার্ট গুলো একেবারে শেষে দেওয়া আছে, আবার কখনো কখনো কিছু রাইটিং পার্ট প্রথমে, আবার মাঝখানে কিছু গ্রামার দিয়ে আবার শেষে রাইটিং পার্ট, এরকম হতেই পারে। তো সেটা আমাদের কোনো সমস্যা নেই, আমরা প্রশ্ন যেমনটি পাবো আমরা সেভাবে উত্তর করব। তারপর আমরা ধরো কারেকশন পেলাম, তারপরে আমরা ট্রান্সলেশন, তারপর হচ্ছে তোমার এরকম করে প্রশ্ন সিরিয়ালি আমরা পেয়ে যাব, যে তোমার রিয়ারেন্স, তারপর হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার পাংচুয়েশন, তারপরে হচ্ছে ধরো চেঞ্জিং ওয়ার্ড, তারপরে সিনোনিম বা অ্যান্টোনিম যেটাই হোক না কেন। এরপরে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন, ধরো আর্টিকেল, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ, তারপরে হচ্ছে রাইটিং পার্টের জন্য নোটিশ, পোস্টার বা যাই থাকুক না কেন। এরপরে প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন বা লেটার, তারপরে হচ্ছে তোমার এসে। এরকম 14টি প্রশ্ন আমরা পরীক্ষায় ফেস করব। প্রথমে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বলতেছি যে তুমি যদি প্যাসেজের উত্তর করো, ধরো প্যাসেজের যে উত্তর প্রশ্নগুলো পেলে, আমরা প্যাসেজের উত্তর করার ক্ষেত্রে প্রথমেই লিখে নেবো আনসার টু দ্য কোশ্চেন নং 1। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা পরীক্ষা প্রশ্ন খাতায় উপস্থাপন করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা উত্তরের নমুনা দেখাচ্ছি। পরীক্ষার খাতায় তুমি এক দাগের উত্তর যখন করবে, তখন প্রথমে বা প্যাসেজের যে উত্তরটা প্রথমে করবে, প্রথমে লিখে নেবে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1। হ্যাঁ, তো আমরা প্রথমে খাতায় লিখে নেবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1, এরকম করে সুন্দরভাবে লিখে নেবা। তোমরা অনেকে আনস টু দ্য কোয়েশ্চন নং এরকম লেখো। দেখো তুমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা হায়ার স্টাডিতে তুমি আছো। এখন তুমি যদি লেখো যে আনস টু দ্য কোয়েশ্চন নং এরকম যদি লেখো, হ্যাঁ, তোমরা যদি লেখো, এর থেকেও সংক্ষেপে অনেকে লেখে। তো দেখো আমি একটু বলি, এটা লিখলে যে ভুল হবে আমি সেটা বলছি না, তবে তো তোমার মনে করো এটা লিখলে যে ভুল হবে, যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং এরকম সংক্ষেপে লিখলে যে ভুল হবে আমি সেটা মেন করছি না, আমি সেটা বলছি না। তবে দেখো তুমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, তুমি একটা হায়ার স্টাডিতে পড়াশোনা করো, তোমার উপস্থাপনাটা তো সেরকম স্মার্ট লেভেলের বা হায়ার লেভেলের হওয়া উচিত। তো সেক্ষেত্রে তুমি যদি এখানে ওইভাবে লেখো, মানে মানে ওইভাবে বলতে সংক্ষেপে লেখো, তাহলে সেটা কিন্তু খুব ভালো তোমার হবে না। এর জন্য আমি সবাইকে বলবো খুব মানসম্মত ভাবে উত্তর করার জন্য তোমরা পরীক্ষায় পুরোটা লিখবে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1। দেখো আনসার টু দ্য কোয়েশ্চেনের বানান তো ভুলে যাবে না, প্রশ্ন তো লেখাই থাকে কোয়েশ্চেনের কথা। তো সেক্ষেত্রে কোয়েশ্চেন বানান তো আর ভুল যাবে না, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এইভাবে তোমরা লিখবে। আচ্ছা, তো প্যাসেজের এ নম্বরের যে প্রশ্নগুলো থাকে, এ নম্বরটা আমরা মাঝ বরাবর লিখবো সবাই। তোমার মনে করো এ নম্বর মাঝ বরাবর লিখে আমরা এক দাগের প্রশ্ন এভাবে উপস্থাপন করব, 2 দাগের প্রশ্ন এভাবে উপস্থাপন করব, 3 দাগের প্রশ্ন এভাবে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই দেখো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্নের উত্তর করার সিস্টেম। এখন এই প্রশ্নগুলো তোমরা অনেকে কি করো, প্রশ্নগুলোর ব্যাপারে অনেকের কথা আছে, স্যার আমি প্রশ্নগুলো কোথা থেকে লিখবো।
তোমরা যদি প্রশ্ন থেকে মানে যেভাবে প্যাসেজে প্রশ্ন করা হয়েছে সেইভাবে যদি তুমি লিখতে পারো তো ভালো, আর যদি না লিখতে পারো তুমি প্যাসেজ থেকে অবশ্যই তথ্যগুলো উপস্থাপন করে লিখতে পারবে। এতে তোমার নম্বর কোনোটাই কাটা যাবে না। তুমি যদি সঠিক তথ্য উপস্থাপন করতে পারো তুমি নিশ্চিত নম্বর পাবে, এ ব্যাপারে তোমার কোনো টেনশন করার দরকার নেই। তবে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাকে যেখানে প্রশ্নটা করেছে সেই তথ্যটা যেন তুমি প্যাসেজ থেকে বের করে আনতে পারো, এটা হচ্ছে তোমার কাজ। তুমি যদি প্যাসেজ থেকে তথ্য সঠিকটা বের করতে না আনতে পারো তাহলে তো তোমাকে মূলত কি বলো নম্বর দেওয়ার কথা না। তবে তথ্যটা বের করে তুমি প্যাসেজের থেকে হুবহু লেখো, কোনো সমস্যা হবে না। তবে তথ্যটা যেন সঠিকভাবে বের করা হয় বা সঠিকভাবে তথ্যটা বের করা চাই। তো তোমাদের 9টি প্যাসেজ আমি তোমার ধারাবাহিকভাবে ক্লাস দিলাম, 9টা প্যাসেজ ক্লাস 2 দিনেই দিলাম রিআপলোড করে। আশা করি তোমরা সেই ক্লাসগুলো করেছো। সেই ক্লাসগুলো করে থাকলে অন্তত প্যাসেজের প্রশ্ন বা প্যাসেজ সম্পর্কে কোনো সমস্যা থাকার কথা না। যারা এখনো পর্যন্ত এই ক্লাসগুলো মানে প্যাসেজের সমস্যা আছে এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আচ্ছা, তো প্রশ্নের ব্যাপারে আমি যেটা বলবো তোমাদেরকে, যেটা বারবার বলি যে তোমার প্রশ্নটা হচ্ছে তোমার এইভাবে প্যাসেজ থেকে খুঁজে লাগবা। আচ্ছা, এরপর আসো বি নম্বর। বি নম্বর হচ্ছে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া। শোনো, মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া তোমরা অবশ্যই বক্স করে লিখবে। অনেকেই বক্স করে লিখতে চাও না, তোমরা বক্স করে লিখবে। আর যদি পারো উপরে লিখে নিতে পারো যে দ্য মেইন আইডিয়া অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ আর অ্যাজ ফলোজ। মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া প্যাসেজের নিচে দেওয়া হলো। তো সেক্ষেত্রে আমরা বক্স করে মেইন আইডিয়াটা বাম পাশের বক্সে আর তোমার ডান পাশের বক্সে হচ্ছে তোমার সাপোর্টিং আইডিয়াটা আমরা এভাবে লিখবো। তো দেখো, আচ্ছা দেখো মেইন আইডিয়াটা তুমি কিভাবে লিখবে। দেখো আমি শুধু আজকে দেখাতে চাই যে তোমরা কিভাবে পরীক্ষা খাতাটা উপস্থাপন করবে। এই প্রশ্নটা সমাধান আমি করবো না বা এই পরীক্ষার সমাধান করার এখন কথা না। এটা 14 নম্বর ক্লাসে আমরা এটা সমাধান করেছি এবং এটা 2 ঘন্টা 30 মিনিট লেগেছিল, 2.5 ঘন্টা লেগেছিল এই ক্লাসটা কমপ্লিট করতে। ওই ক্লাসে সম্পূর্ণ নিয়ম কানুন আমি সব আলোচনা করে দিছি। তো ওই ক্লাসটা তোমরা যারা করো নাই এ ব্যাপারে তোমরা এই প্রশ্নের উত্তরটা 14 নম্বর মডেলে মেবি আছে। 2 ঘন্টা 30 মিনিট ধরে ক্লাসটা করেছিলাম আমরা। যাই হোক, আজকে সেটা নিয়ে আলোচনা করবো না। আজকে আমি শুধু দেখাবো যে কিভাবে তুমি খাতায় প্রশ্নটা উপস্থাপন করবে। জাস্ট এটুকুই তোমাদেরকে দেখাবো, আজকের কাজই এটুক যে তোমাকে প্রশ্নের উত্তরগুলো মূলত কিভাবে লিখবো আমি সেটা দেখাবো। আজকে আমি টপিকের ভিতর ঢুকবো না, কারণ টপিকের ভিতর ঢোকা আমার ক্লাস শেষ। ওদিকে ঢুকলে অনেক মানে আমার ওদিকে আজকে আমার টপিক না। এনিওয়ে, তো এইভাবে খাতা উপস্থাপন করবে। তোমরা একটু দেখে নাও। আচ্ছা গেল। তারপর হচ্ছে আমাদের সি নম্বর প্রশ্নের উত্তর আমরা কিভাবে লিখবো। সরি, এখানে সি লেখার কথা। তো সি নম্বর হচ্ছে ওয়ার্ড গিভেন ওয়ার্ড, মানে প্রদত্ত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে এবং শব্দের তোমার মিনিংটা লিখতে হবে, তাই তো? তো যেমন এভাবে তোমরা একটা বক্স করবে, বক্স করে প্রথম বক্সে লিখবে গিভেন ওয়ার্ড, ডান পাশের ঘরে লিখবে ওয়ার্ড মিনিং, আর তারপরে ঘরে লিখবে সেন্টেন্স মেকিং। আচ্ছা, আমরা যদি প্যাসেজের প্রশ্নটা একটু খেয়াল করি, প্যাসেজের প্রশ্নে কি বলে। তোমরা অনেকে বলো যে স্যার আমাদের কোনটা দিয়ে বাক্য রচনা করতে হবে। প্যাসেজটা আগে একটু মানে প্রশ্নটা আগে একটু পড়ো, তাহলে প্রশ্নটা পড়লে বুঝতে পারবে যে মূলত কোনটা দিয়ে বাক্য রচনা তোমাকে করতে বলেছে। এখানে পড়ি প্রশ্নটা কি বলেছে। রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলোর সব অর্থগুলো লেখো। আচ্ছা, ইন ইংলিশ, ইংরেজিতে অর্থগুলো লেখো। অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য বেস ওয়ার্ডস। দেখো এখানে বেস ওয়ার্ড করতে বলেছে, হ্যাঁ বেস ওয়ার্ড করে লিখতে বলেছে। তাহলে বেজ ওয়ার্ডের বাক্য রচনা করতে বলছে। বাক্য রচনা কার করতে বলছে? বেজ ওয়ার্ড। মানে বেজ ওয়ার্ড মানে কি? মূল শব্দ যেটা দেওয়া আছে, মানে প্রদত্ত শব্দ দিয়ে করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে আমি আগেও বলেছি, তোমরা একটু মনে রাখবে যে বাক্য রচনার ক্ষেত্রে প্যাসেজের বাক্য রচনা সবসময় বেজ ওয়ার্ড থেকে করতে বলে, মানে প্রদত্ত শব্দটি দিয়েই করতে বলে। আর গ্রামার অংশের যে বাক্য রচনা সেটা সবসময় পরিবর্তিত শব্দটি দিয়ে করতে বলে। মনে রেখো একটু। প্যাসেজে প্রায়ই মানে প্রশ্নটা দেখেই তুমি বুঝতে পারবে কোনটা দিয়ে করতে বলছে। বাট আমাদের প্রশ্নে সাধারণত আমরা দেখি প্যাসেজে প্রদত্ত অংশ দিয়ে বাক্য রচনা মানে প্রদত্ত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হয়। গ্রামার অংশের যে বাক্য রচনা আছে, দুটো জায়গায় বাক্য রচনা করতে হয় গ্রামারের, তো সেখানে বাক্য রচনা করতে হয় পরিবর্তিত শব্দটি দিয়ে। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এই হচ্ছে আমাদের বাক্য রচনা করার কথা বলেছে। তো বাক্য রচনাগুলো আমরা অবশ্যই বক্সে উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা যদি বক্সে না করো কোনো সমস্যা নাই, বক্সে না করলে যে নম্বর পাবে না বা ভালো হবে না সেটা না, অবশ্যই সেটাও ভালো হবে, সেটাও হবে। তুমি বক্সে না করে নর্মালি করলেও হবে। তো বক্সে করলে কি হয়, বক্সে করলে কোন অ্যাডভান্টেজটা বেশি পাওয়া যায় সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে কি, সম্মানিত শিক্ষক মন্ডলী যখন খাতাটি দেখবেন, এক্সামিনার যখন খাতাটি দেখবেন,
ধরো দেখা যাচ্ছে তুমি এই আপসার্টস এই কথাটার তুমি কি পারতেছো না, তুমি ধরো এই কথাটার ওয়ার্ড মিনিং তুমি পারতেছো না, হ্যাঁ, ধরো তুমি পারতেছো না, তখন তুমি এই বক্সটা খালি রাখতে পারো, অথবা তুমি বক্সের মাঝখানটায় তুমি একটা হাইফেন দাগ দিতে পারো। তাহলে মানে কি, তুমি এইটার অ্যান্সার করো নাই, তাহলে তুমি আরেকটার অ্যান্সার করছো। যে ধরো জুলাই আপসার্টস ইজ এ হিস্টোরিক্যাল ইভেন্ট, এই কথাটা তুমি লিখছো, তখন দেখা যাবে সম্মানিত পরীক্ষক বা এক্সামিনার উনি কি করলেন, তোমার এই অংশে নম্বরটা দিতে পারেন না, কিন্তু এই অংশটা নম্বরটা দিয়ে দিলেন, হাফ নম্বর দিয়ে দিলেন, ওনার খাতাটা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এই এমনটি ব্যাপার। আবার মনে করো এইটা তুমি উত্তর করছো, ধরো এইটা তুমি উত্তর করছো, রাইস করছো এটা, তাহলে এটাও তোমার নম্বর দিল, এটাও নম্বর দিল, তো টোটাল হচ্ছে তোমার হাফ হাফ করে, তো অর্ধেক অর্ধেক করে। তো তুমি মনে করো যদি পাঁচটায় লিখতে পারো, দুটো জায়গা লিখতে পারো, তাহলে হয়তো তুমি 5-এ 5 পাবে। ধরো একটা ভুল গেল, তাহলে 4.5 পাবে। তো এরকম করে তোমার মনে করো হাফ নম্বর করে দেওয়ার একটা সিস্টেম যেহেতু আছে, তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে এই যে মাঝখানের বক্সটা রয়েছে, এই বক্সটা ধরো তুমি একটা প্রশ্ন উত্তর করতে পারো নাই, সেক্ষেত্রে তুমি খালি রেখে দিলা, এরকম করে হাইফেন দিয়ে দিলা, তাহলে বোঝা গেল যে, তো এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য মূলত আমরা বক্স করার জন্য উৎসাহিত করি। আবার বক্সের যে একটা ব্যাপার আছে, যে বক্সের প্রশ্নগুলো, যে মানে বক্সের উপস্থাপনাগুলো কি হয়, একটু সুন্দর দেখায়, একটু চমকপ্রদ দেখায়, এটাও একটা ব্যাপার আছে। তবে বক্স যদি তোমাকে মনে হয় যে এটা আমার সময় বেশি লাগছে, এটা আমার বেশি সময় কার্টেল করছে, বেশি সময় নষ্ট করে দিচ্ছে, তাহলে তোমার বক্স উপস্থাপন না করলেও হবে। শিক্ষক অবশ্যই তিনি একটু কষ্ট করে হলেও এটা তোমার প্রশ্ন তুমি যেভাবে উপস্থাপনা করো না কেন, তোমার উত্তর যেভাবে উপস্থাপনা করো না কেন, সেটা নিশ্চয়ই উনি দেখে নেবেন, ওনার দায়িত্বই সেটা। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমাকে যে বক্স করে লিখতেই হবে এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা প্যাসেজের ওয়ার্ড মিনিং প্লাস বাক্য রচনার ক্ষেত্রে অনেকে বলে থাকো যে স্যার আমি যদি বাক্য রচনা না পারি তাহলে প্যাসেজ থেকে বাক্য রচনা করলে হবে কিনা। সে ব্যাপারে আমরা প্রশ্নের নির্দেশনাটি লক্ষ্য করি, প্রশ্নে কি বলেছে দেখো, যে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ, ইংরেজিতে শব্দগুলোর অর্থ লেখো। তো অর্থগুলো লেখা হলো, আচ্ছা ফাইন, অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য বেজ ওয়ার্ডস, এবং মূল শব্দ দিয়ে ওন সেন্টেন্স তৈরি করো। কি সেন্টেন্স তৈরি করতে বলেছে বলো, আমরা একটু এখানে পড়ি কি বলেছে। বলছে ওন সেন্টেন্সেস মানে হচ্ছে নিজের বাক্য রচনা করো, নিজের ভাষায় বাক্য রচনা করো। তো এখানে তোমাকে যেহেতু বলে দিয়েছে প্রশ্নে যে নিজের ভাষায় বাক্য রচনা করো, তো সেক্ষেত্রে তো প্যাসেজ থেকে লিখলে হবে না, তাই না? প্যাসেজ থেকে বাক্য রচনা করতে বলেনি, তোমাকে বলতে বলছে নিজের ভাষায়, মানে হচ্ছে ইওর ওন সেন্টেন্সেস, নিজের ভাষায় বাক্য রচনা করো। তুমি যত সহজ ভাবে পারো, তুমি যত সহজ, আমি বাক্য রচনার টেকনিক তোমাদেরকে দিয়েছি, তোমার অলরেডি তোমাদেরকে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব দিয়ে বাক্য রচনা করার টেকনিক দিয়েছি, অ্যাডভার্ব দিয়ে একটা বাকি আছে, হয়তো আজকে রাতে দিয়ে দেবো। তো সেগুলো হচ্ছে তোমার বাক্য রচনা করার টেকনিকটা ফলো করলে তুমি বাক্য রচনা করতে পারবে কিছুটা, ঠিক আছে? তো এক্ষেত্রে প্যাসেজের থেকে প্রশ্ন লাইন উঠালে স্যারেরা সেটা নিশ্চয়ই নম্বর না দিতে পারেন, কেননা প্রশ্নে উল্লেখ করা আছে নিজের ভাষায় বাক্য রচনা করতে বলা হয়েছে। আচ্ছা গেল, এরপর হচ্ছে তোমার 2 নম্বর সামারি। আচ্ছা, সামারির উত্তর করার ক্ষেত্রে আমরা সামারির উত্তর করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, সামারির উত্তর করার ক্ষেত্রে আমরা সামারি কিভাবে উত্তর করবো, প্রথমে ডি নম্বর লিখে নেব। ডি যদি বড় হাতের থেকে বড় হাতে লিখবো, যদি ছোট হাতের থেকে এখানে প্রশ্নের দাগ নাম্বারটা ছোট হাতের অক্ষরে লিখবো, অ্যাজ পার দ্য কোশ্চেন্স ডিমান্ডস, প্রশ্নের যতটা যেভাবে থাকে সেভাবে লিখবো। তো সামারি লেখার নিয়ম তো তোমাদেরকে আমি দেখাইছি, প্রায় 9 থেকে 10টা প্যাসেজ করাইছি, প্রায় 18টা মডেল করাইছি তোমাদের। তো এখন সমস্যা থাকার কথা না। আরিফস ইংলিশ কেয়ারের সাথে এতদিন যারা ছিল, আশা করি ইনশাল্লাহ কেউই ফেল করবে না, ফেল করার কথা না, আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা যদি অবশ্যই আমাদেরকে তৌফিক দান করেন, সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই পাস তো দূরের কথা, আমরা 60-70 নম্বর পাওয়ার মতন প্রস্তুতি অলরেডি আমাদের হয়ে গেছে, অনেকের 80 পাওয়ার প্রস্তুতিও হয়ে গেছে। সো আমাদের টেনশনে কিছু নেই, তোমাদেরকে এগুলো সব শেখানো হয়েছে। যারা নিয়মিত ক্লাসগুলো করেছো, যারা সব ক্লাসগুলো টাচ করেছো, স্পর্শ করেছো, আমার মনে হয় সবাই তোমরা ভালো একটি প্রস্তুতি নিয়ে নির্দ্বিধায় মানে টেনশন ছাড়া তোমরা পরীক্ষার হলে যেতে পারবে, যেখানে তোমাদের প্রশ্ন যেমনই আসুক না কেন 60 পাওয়ার মতন, কমপক্ষে 60 পাওয়ার মতন যোগ্যতা তোমাদের অলরেডি হয়ে গেছে। এনিওয়ে, তো আমরা সামারিটা কি করব, বাম পাশে লিখবো SUMMARY, পারলে একটা আন্ডারলাইন করে দিতে পারো, তোমার ইচ্ছা, না করলেও হবে, সমস্যা নেই। তোমরা অনেকে শিরোনামের কথা বলেছো, দেখো শিরোনামটা বাদ দিলেই ভালো হয়, শিরোনামটা দেওয়ার দরকার নাই। সামারি তো শিরোনাম না দিলেও হয়, আবার দিলেও হয়, তোমার ইচ্ছা। আমি বলবো শিরোনাম তোমার ইচ্ছা, তুমি যদি দাও ভালো, না না দিলেও ভালো, কোনো সমস্যা নেই, না দিলেই বরং ভালো হয়, কারণ যেহেতু সামারি তুমি বাম পাশে লিখছো, তাদের শিরোনাম লাগে না। তো শিরোনাম দেওয়ার দরকার নাই, আর যদি শিরোনাম দাও তাতে অসুবিধা হবে না। আচ্ছা গেল,
জুলাই মুভমেন্ট ইজ দ্য সেন্ট্রাল টপিক অফ দ্য টেক্সট, এরকম লিখলাম। তারপর আমরা সামারিটা কিন্তু অবশ্যই প্যাসেজ আকারে সেট করব। আমরা আমাদের জন্য এই একটা প্যারাগ্রাফ হয়, মানে একটা প্যারা হয়, একাধিক প্যারা যেন ডিভাইডেড না হয় সামারিটা, এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের প্যাসেজ সম্পর্কিত কথাবার্তা। তো প্যাসেজ সম্পর্কে তোমাদের কিছু কথা আছে, আমি একটু দেখি। তোমাদের কিছু কমেন্ট আছে, আমি প্যাসেজ সম্পর্কে তোমাদের কি কমেন্ট আছে আমি একটু কয়েকটা কমেন্ট একটু পড়ি। যে প্যাসেজ সম্পর্কে আমাকে তোমরা কিছু প্রশ্ন করেছো। আচ্ছা, প্যাসেজ পার্ট থেকে আমি দেখেছি দুটো কমেন্ট আমি নিয়েছি। তো প্রথম একটা কমেন্ট করেছো মিতু, একটা কমেন্ট করেছো। মিতু করেছো যে সামারিতে কি হেডলাইন লেখা জরুরি? গত লাইভে বলেছিলেন লাগবে না, একটু কনফিউজড স্যার। আচ্ছা, তোমাকে হেডলাইন আমি একটু আগে বললাম যে সামারিতে তুমি হেডলাইন লিখতেও পারো, নাও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা। তবে না লেখাটাই এই মুহূর্তে দরকার, না লেখাটাই ভালো, তোমার লেখার দরকার নেই। আমি যেভাবে বলেছি, প্রথমে সামারি লিখে তারপরে কোলন দিয়ে সামারিটা উপস্থাপন করে দেবে। আচ্ছা, আরেকটা কমেন্ট নিয়েছি, সেখানে বলেছে প্যাসেজের ওয়ার্ড মিনিং এবং বাক্য রচনাগুলো কি যেই ওয়ার্ড দেওয়া থাকবে সেটা দিয়ে করতে হবে, নাকি যেটা মিনিং দিয়ে সেটা দিয়ে করব? আচ্ছা, প্রশ্ন করেছে কোনটা দিয়ে বাক্য রচনা করতে হবে। আমরা একটু আগেই বলেছি সবসময় বেজ ওয়ার্ড, মানে হচ্ছে মূল শব্দটি দিয়ে বাক্য রচনা করতে বলে, প্যাসেজে সেটা বলাই থাকে। তা আশা করি তোমাদের প্যাসেজ সম্পর্কিত যে প্রশ্ন ছিল তোমরা উত্তর পেয়েছো। আচ্ছা, তারপর আরেকটু প্রশ্ন কে যেন করেছো একটু আগে, যে প্যাসেজের উত্তরগুলো ABCD আমরা এলোমেলো করে লিখতে পারবো কিনা। বাবার কেউ কেউ প্রশ্ন করেছে যে স্যার আমি প্যাসেজের A নম্বরটা বা D নম্বরটা পরে লিখলে হবে কিনা। দেখো, আমি একটা কথা বলি, তোমাদের প্যাসেজে চারটা প্রশ্ন আছে, চারটা প্রশ্ন ABCD, এই যে চারটা প্রশ্ন আছে, এই চারটা প্রশ্নকে ডিভাইড না করাটা ভালো। তোমার মনে করো তুমি তিনটা প্রশ্ন করেছো, আরেকটা প্রশ্ন একেবারে শেষে উত্তর করবে, এরকম সুযোগ প্যাসেজে বোধহয় নেই, বা প্যাসেজে সেটা করা ভালো না। ঠিক আছে, প্যাসেজের উত্তর যদি করো, এক দাগের যেহেতু উত্তর চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্ন তোমাকে চারটা প্রশ্ন উত্তর করতে হবে। তুমি যদি প্যাসেজ একেবারে সবার শেষে উত্তর করো, কোনো সমস্যা নাই। প্যাসেজ যদি একেবারে সবার প্রথমে উত্তরটা করো, তাতেও সমস্যা নাই। প্যাসেজ মাঝখানে রাখলে তাতেও সমস্যা নাই। তবে পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে তোমাকে প্যাসেজের যে অংশগুলোর উত্তর করো তুমি, সেগুলো অবশ্যই এক দাগের উত্তর চারটা প্রশ্ন, মানে হচ্ছে কোশ্চেন, মেইন এরিয়া, সাপোর্টিং এরিয়া, ওয়ার্ড মিনিং এবং সামারি, ওই চারটা এক জায়গায় হতে হবে। ইন কেস অফ এমার্জেন্সি, যদি একটা ডিভাইডেড হয়ে যায়, তাতে স্যারের নম্বর কাটবেন, মানে তোমার হলে নম্বর দিবেন না, এরকম কোনো ঘটনা ঘটবে না। তোমার নম্বর অবশ্যই দেওয়া হবে, কিন্তু একটা এক্সাম স্ট্র্যাটেজি বলে কথা আছে, কার্টিসি বলে কথা আছে। এক দাগের যে প্রশ্নগুলো আছে, চারটা প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে, এক দাগের আন্ডারে চারটা প্রশ্ন, ABCD, এখান থেকে ডিভাইড না করাটাই ভালো। তোমরা কখনোই সেই কল্পনা করবে না যে তোমার ABCD ডিভাইড করে লিখবে। মনে করো তুমি প্রশ্ন এক দাগের ই নম্বরটা ভাবছো, মানে তোমার কি বলে D নম্বরটা ভাবছো তুমি একেবারে শেষে লিখবা, এই চিন্তা না করে তুমি যখন প্যাসেজের উত্তর করবা, তুমি সবগুলো একসাথেই করে ফেলবা। ঠিক আছে, আশা করি উত্তরটি পেয়েছো। আর আবার অনেকে বলেছো এলোমেলো করলে সমস্যা হবে কিনা, যে আগে প্রথমে প্যাসেজের D দাগ লিখলাম, C দাগ লিখলাম, E দাগ লিখলাম, এতে সমস্যা হয় না। তবে আমি যেহেতু প্যাসেজের উত্তর করছি, আমি সিরিয়াল কেন ব্রেক করবো বলো? সিরিয়াল ব্রেক করাটা ভালো কথা না। তো আশা করি তোমাদের কথা বুঝতে পেরেছো। গেল, এই হচ্ছে আমাদের প্যাসেজ ব্যাপার। তো প্যাসেজের ব্যাপারে আমরা নিশ্চয়ই আমাদের সমস্যা শেষ, বা সমস্যা সমাধান করতে পেরেছি। আমি আবার একটু তোমাদেরকে বলি, প্যাসেজে চারটা প্রশ্ন আসে, তোমার কোশ্চেন, তারপর মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া, ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং, আর হচ্ছে সামারি রাইটিং। আর একটা প্রশ্ন আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রাইটিং। আমি আগে পরে তোমাদেরকে কিওয়ার্ড রাইটিং লেখা শিখিয়েছি, তো সেটা তোমরা সেই টেকনিক অবলম্বন করবে যদি কিওয়ার্ড পরীক্ষা আসে। সাধারণত কিওয়ার্ডটা ইদানিং আসে না, তবে এটা সিলেবাসে আছে, যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের লিখতে হবে। এনিওয়ে, এরপর আসলে আমাদের গ্রামার পার্টে চলে যাচ্ছি। তো গ্রামার পার্টে তোমাদের একটা জনপ্রিয় প্রশ্ন, সেটা হচ্ছে একটা কমন প্রশ্ন, যে স্যার আমি সিরিয়ালি উত্তর করব নাকি আমি এলোমেলো করে উত্তর করতে পারবো? দেখো, তোমার পূর্ণাঙ্গ অধিকার আছে, তোমার পূর্ণাঙ্গ অধিকার আছে, তুমি যেটা আগে পারো সেটা লিখবা, এটা তোমার পূর্ণাঙ্গ অধিকার। তোমার যদি মনে হয় আমি 2 দাগ পারছি না, আমি 7 দাগ দিয়ে লিখবো প্রথমে, কোনো সমস্যা নাই। দাগ নম্বরটা স্পষ্টভাবে লিখে উত্তরটা তুমি সেট আপ করলে তুমি নম্বর পাবে। সেটা তুমি প্রথমে লেখো, শেষে লেখো, মাঝে লেখো, সেটা কোনো ম্যাটার না। তোমাকে 14টা প্রশ্ন, এই 14টা প্রশ্ন দাগ নম্বর ঠিক রেখে, মানে দাগ নম্বরটা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে, যাতে তুমি ভিভিডলি স্পষ্টভাবে লিখতে পারো যে এটা তুমি 7 দাগের উত্তরটা করছো, মাঝখানে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 7, এটা যেন তোমার স্পষ্টভাবে শিক্ষক বা যিনি পরীক্ষক রয়েছেন তিনি বুঝতে পারেন। সিরিয়ালি অ্যান্সার করতে হবে এরকম কোনো নিয়ম নেই। তোমার যে মনে হলো যে আমি 2 দাগের উত্তর ভালো পারি, 2 দাগ দিয়ে আমি শুরু করলাম, নো ম্যাটার, কোনো সমস্যা নাই। তোমার কাছে মনে হলো 2 দাগের পরে আমার 14 দাগের উত্তর করতে হবে, কোনো সমস্যা নাই, তুমি 14 দাগের উত্তর করো।
কিন্তু প্রশ্নের নম্বরটা যেন খুব মানে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং এটা যেন বোঝা যায় যে তুমি এই প্রশ্নের উত্তরটা করছো, এবং আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 2 বা যেটাই লেখো না কেন করে একটা আন্ডারলাইন করে দিবা, মানে যে স্কেলটা দিয়ে একটা আন্ডারলাইন করে দিবা, সেটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে, তোমরা অনেকেই প্রশ্নটা করেছো যে সিরিয়ালি উত্তর করতে হবে কিনা। কোনো প্রয়োজন নেই সিরিয়ালি উত্তর করতে হবে, কোনো প্রয়োজন নেই। তোমরা যেটা ভালো পারো তোমরা সেটার উত্তর আগে করবে। প্যাসেজের উত্তর তোমার মন করে এক দাগের উত্তর তুমি করতে পারছো না, কোনো সমস্যা নাই, নো ম্যাটার, তুমি আগে যে প্রশ্নটা ভালো পারো সেটা করবে, তুমি তোমার ইচ্ছা। তবে আমি সাজেস্ট করি যে তোমরা যেহেতু সবগুলো প্রশ্নের উত্তরই করবে, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে গ্রামারের যে 45টা নম্বর আছে এইটা আগে করে শেষ করে দিলে, তারপরে তুমি তোমার রাইটিং পার্টটা শেষ করলে, প্যাসেজে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে প্যাসেজটা লাস্টে লিখলা। কারণ প্যাসেজের বিষয়টা হচ্ছে কি, প্যাসেজ থেকে নম্বরটা অনেক সময় কি বলো, আমাদের প্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে হয়, এটা একটা ব্যাপার থাকে। এটা যদি আমি লাস্টে লিখি তাহলে কিন্তু আমার ওই যে লাস্টের যদি মানে ইন কেস অফ এমার্জেন্সি, ধরো আনফরচুনেটলি যদি কোনো একটা প্রশ্ন রয়ে যায় সময়ের মধ্যে যদি আমি লেখা লিখতে না পারি, তাহলে সেটা কি বলো শেষে রয়ে গেলে প্যাসেজ থেকে একটু নম্বর মানে কম পেলেও আমরা এই পাশটায় মানে মেইন পার্টটায়, বিশেষ করে গ্রামার পার্টটাই তো মেইন, তারপরে রাইটিং পার্টটা, তো এই দুটো পার্টে আমাদের আগে লিখে ফেললে প্যাসেজটা দরকার আমি শেষে লিখলাম, সেটাও হবে, কোনো অসুবিধা নেই। আর যাদের কনফিডেন্স আছে তারা ধারাবাহিক লিখবা, তাতেও অসুবিধা নেই। আশা করি এই প্রশ্নটির উত্তর পেয়েছো। কারণ তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ থাকে, আর ইংলিশে কোনো বিভাগ থাকে না, ইংলিশে জাস্ট থ্রোলি প্রশ্নগুলো থাকে, কোনো পার্ট নাই, এ পার্ট বি পার্ট সি পার্ট কিচ্ছু নাই। এক্ষেত্রে প্রশ্নগুলো থাকে 14টা প্রশ্ন, তুমি তোমার মতো করে যেভাবে তোমার ভালো লাগে, তুমি যেটা ভালো পারো সেইটার উত্তর তুমি আগে করবে, অ্যাজ ইউ উইশ। আশা করি উত্তরটি পেয়েছো, এ ব্যাপারে কোনো টেনশন নেই, তুমি যেটা ভালো পারো তুমি সেটার উত্তর করবা। এক্ষেত্রে একটাই পরামর্শ, তোমার লেখাটা মানে তুমি যে লিখছো যে আনসার টু দ্য কোশ্চেন নং 2, সেটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায় এটা তুমি 2 দাগের উত্তরটা করছো, এটুকুই বিষয়। তো যাই হোক, তো গ্রামারের ব্যাপারে আচ্ছা, তো দেখো আমরা গ্রামারের ব্যাপারে আমরা কি বলি যে গ্রামারের ব্যাপারে কিভাবে উত্তরগুলো করবা, যেমন আমি একটু দেখে নেই একবার অনেকগুলোর অ্যান্সার বলি, যে প্রথমে কারেকশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন, রিয়ারেন্স। এটা কোনো সিরিয়াল নাই যে কি কোনটা আগে দিবে, মানে আমি একটা সেট করছি আমার মতো করে, যিনি কোশ্চেন সেট করবেন তার মতো করে তিনি সেট করবেন, এটা কোনো বিষয় না, প্রশ্ন এলোমেলো করে আসতে পারে। তো দেখো প্রথমে আমরা উত্তরগুলো কিভাবে সেট করবো সেটা একটু তোমাদেরকে বলি। এটা হচ্ছে প্যাসেজের উত্তর গেল, আমি সেটা দেখালাম তোমাদের। এবার আমরা দেখি যে কারেকশনের কিভাবে উত্তর করবো। কারেকশনে আমরা লিখবো ধরো খুব স্পষ্ট ভাবে, ভিভিডলি, ক্লিয়ারলি, যাতে তোমার বোঝা যায় যে তুমি 2 দাগের উত্তরটা করছো। আনসার টু দ্য কোশ্চেন নং 2 লিখে আমরা উত্তরগুলো এভাবে লিখে দেব। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে স্যার আমি যদি এমনটি হয় যে এ লিখে আমি এখানে ডি দাগের উত্তর করতেছি, আমি এখানে তারপরে সি দাগ করতেছি, তারপরে এফ দাগ করতেছি, তারপরে জি দাগ করতেছি, এতে কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। তবে সাধারণত পরীক্ষার স্ট্র্যাটেজি বলতে একটি কথা আছে, সিরিয়াল মেনটেন করলে ভালো হয়। তো তোমরা অবশ্যই সিরিয়াল মেনটেন করার চেষ্টা করবে। ধরো এ দাগ তুমি পারছো, বি দাগ পারতেছো না, তুমি সি দাগ পারছো, তুমি ডি দাগ পারতেছো না, এফ দাগ পারছো, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে লিখো, অসুবিধা নেই। ঠিক আছে, তো আনসার টু দ্য কোশ্চেন নং 2 লিখে তোমরা এইভাবে প্রশ্ন 5টা লিখবা। তুমি যদি 7টাও পারো খবরদার তুমি বেশি লিখবা না, তোমাকে যে কয়টা প্রশ্ন করতে বলেছে তুমি জাস্ট সেই কয়টা লিখবা। 5টা লিখতে বলেছে 5টা লিখবা, 5টার বেশি তুমি লিখবা না। ঠিক আছে, গেল এটা। তারপরে আমরা যদি সামনে যাই, সামনে কি আছে দেখো, সামনে 3 দাগ আনসার টু দ্য কোশ্চেন নং 3 লিখে তোমরা তারপরে এটা হচ্ছে তোমার ট্রান্সলেশন, এভাবে তোমরা প্যাসেজ আকারে ট্রান্সলেশনের উত্তরটা করে দেবে। ঠিক আছে, 4 দাগে হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট, সরি হ্যাঁ রিঅ্যারেঞ্জমেন্ট। আনসার টু দ্য কোশ্চেন নং 4 লিখে তোমরা 5টা রিঅ্যারেঞ্জ, 5টা যে বাক্য পারো তুমি সেই 5টা প্রশ্নের উত্তরটা করে দেবে। আচ্ছা, পাংচুয়েশন মার্কস, আনসার টু দ্য কোশ্চেন নং 5 মানে যে জায়গায় থাকবে সেটা লিখে তুমি প্যাসেজ আকারে যেটা যেভাবে লেখার প্রয়োজন সেভাবে লিখে দেবে। 6 নম্বর ধরো কি বলো, এখানে একটু প্রশ্ন তোমাদের আছে যে এটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, মানে হচ্ছে পার্টস অফ স্পিচ যেটা। তো এখানে সাধারণত প্রশ্নটা একটু খেয়াল করবে যে প্রশ্নটায় তোমাদের কিসের বাক্য রচনা করতে বলেছে সেটা দেখো, প্রশ্ন পড়েই তুমি বুঝতে পারবা। প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো তাহলে প্রশ্নের নির্দেশনা দেখে বুঝতে পারবা যে মূলত কোনটা দিয়ে তোমাকে বাক্য রচনাটা করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি কি আছে দেখো, যে কি বলে, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড এন্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড ওয়ার্ড। তোমরা একটু এখানে খেয়াল করো কি বলেছে, কোনটা কোনটা দিয়ে বাক্য রচনা করতে বলেছে।
এটা একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে যে কোনটা দিয়ে মূলত বাক্য রচনা করতে বলেছে, প্রশ্নটা পড়লেই বুঝতে পারবে। তো সবসময় এটাই থাকে যে প্যাসেজে যেটা আছে ওটা প্রদত্ত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হয়, আর গ্রামার অংশে পরিবর্তিত শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হয়। এটা সবসময় এরকমই থাকে। তারপরেও তোমার মনে না থাকলে প্রশ্নটা পড়েই বুঝতে পারবা মূলত কোনটা দিয়ে তোমাকে বাক্য রচনা করতে বলেছে। যেমন 7 দাগে দেখো, গিভ দ্য সিনোনিমস, অথবা অ্যান্টোনিম থাকলে অ্যান্টোনিম, অথবা আমরা দেখতে পাচ্ছি ইদানিং দুটোই আসে, অ্যান্টোনিম সিনোনিম দুটোই আসে। তো গিভ দ্য সিনোনিমস অথবা অ্যান্টোনিমস অথবা সিনোনিম অ্যান্টোনিম দুটোই অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য সিনোনিমস। দেখো এখানে কি দিয়ে বাক্য রচনা করতে বলেছে, সিনোনিম দিয়ে বাক্য রচনা করতে বলেছে। যদি উইথ দ্য সিনোনিমস বা অ্যান্টোনিম না বলে শুধু এরকম থাকতো উইথ দেম, সেগুলো দিয়ে বাক্য রচনা করো, তাতেও কিন্তু বুঝাচ্ছে পরিবর্তিত শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হবে। অর্থাৎ আমরা যে পরিবর্তন করে যে শব্দটা পাচ্ছি সেটা দিয়ে বাক্য রচনা করতে হবে। তো গ্রামারে দুটো জায়গায় বাক্য রচনায় আমাদের পরিবর্তিত শব্দটি দিয়ে করতে হবে। তো এই হচ্ছে আমাদের কথা। তো আমরা দেখাচ্ছি কিভাবে পরীক্ষা খাতাটা উপস্থাপন করতে পারি তোমার চেঞ্জিং ওয়ার্ড এবং অ্যান্টোনিম এর ক্ষেত্রে, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে। প্রথমত আমরা একটা বক্স করব। আমি আবার একটু বলি, এই বক্স করাটা আবশ্যক নয়, এটা করতেই হবে এমন কোনো কথা নেই, তবে করলে ভালো হয়। সেটা কেন ভালো হয় সেটা আগেই বলেছি। সেটা তো তোমার মনে করো প্রশ্নে যদি এবিসিডি দেওয়া থাকে, তাহলে তুমি এখানে এবিসিডি দিয়ে লিখবে। আর যদি প্রশ্নে এবিসিডি না থাকে তাহলে এবিসিডি দিয়ে লেখার দরকার নাই, তুমি থ্রোলি তোমার যেটা ভালো লাগে তুমি সেটার উত্তর করলে এ বি সি। যদি প্রশ্নে থাকে এবিসিডি তাহলে তোমার আমি 7টা লিখেছি, তোমরা যে কোনো 5টা লিখবা। তো এবিসিডি এভাবে তোমরা লিখবা। আবার একটা বিষয় খেয়াল রাখবে, যে মনে করো প্রশ্নের যদি প্রদত্ত শব্দটি বড় হাতের অক্ষরে থাকে, কোন হাতের অক্ষরে থাকে, বড় হাতের অক্ষরে থাকে, তাহলে বড় হাতের অক্ষরে যদি প্রশ্ন থাকে তুমি বড় হাতের অক্ষরে লিখবা, আর যদি ছোট হাতের অক্ষরে থাকে তাহলে ছোট হাতের অক্ষরে লিখবা। আমরা সাধারণত প্রশ্নে দেখতে পাই যে ছোট হাতের অক্ষরে থাকে, তবে কখনো যদি বড় হাতের অক্ষরে প্রথম দেওয়া থাকে প্রদত্ত, তাহলে বড় হাতের অক্ষর দিয়ে লিখবা। এটা ডিপেন্ড করে প্রশ্নে কেমন দেওয়া আছে। আশা করি কথাটা বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, গেল এটা। তো এরকম করে লিখবা। আর অবশ্যই বাক্য রচনা যেটা দিয়ে করছো এটা নিচে আন্ডারলাইন করবা। এটা আমি করি এখানে, তোমরা অবশ্যই করবা। বাক্য রচনা যেটার উপর করছো সেটা দিয়ে কি করবা বলো, আন্ডারলাইন করবা। মনে থাকবে, মনে থাকে যেন, অবশ্যই বাক্য রচনা যেটা দিয়ে করবা সেটা অবশ্যই কি করবা, আন্ডারলাইন করে দেবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি চেঞ্জিং ওয়ার্ড উপস্থাপনার নিয়ম। আমি আবারও একটু বলছি, বক্সে করে লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার মতো করে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। তবে বক্সে করে লিখলে উপস্থাপনাটা একটু ভালো হয়, এই আর কি। আচ্ছা, এবার সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারটা খেয়াল করো। আমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একই কথা, আমরা বক্স করে লেখার চেষ্টা করব। যদি বক্স করে কেউ না লিখতে চাও কোনো সমস্যা নেই, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা, তুমি তোমার মতো করে উত্তর করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। তো যেমন মনে করো, আচ্ছা অবশ্যই বাক্য রচনা করলে যেটা এই বাক্য রচনা আমরা করতেছি সেটাকে কি করবো বলো, আন্ডারলাইন করে দেবো। আচ্ছা, করেজিয়াস, এটা হচ্ছে তোমার কমপ্লিকেটেড, এটা হচ্ছে তোমার মিস্টেক, এটা হচ্ছে এক্সপেন্সিভ, এটা হচ্ছে ভিভিড। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদেরকে এইভাবে আমরা আন্ডারলাইন করে দেব। আর বারবার বলবো যে প্রশ্নের যে লেখাটা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন না, এটা যেন খুবই স্পষ্ট হয়, স্পষ্ট করে আমাদের লিখতে হবে যাতে ভালো দেখায়। তোমরা অনেকে কালার পেন ইউজ করার কথা বলো, কালার পেন ইউজ করার দরকার নাই। কালো কলম দিয়ে যেটা দিয়ে উত্তর লিখছো, মানে বল পেন, সেই বল পেন দিয়েই লিখবা আনসার টু দ্য কোয়েশ্চেন নাও 7, এটা লিখে আন্ডারলাইন করে দিবা সুন্দরভাবে, তাতেই যথেষ্ট। এটা অন্য কোনো কালার পেন যারা ইউজ করো, কালার পেন ইউজ করার দরকার নেই, কালো কলম ব্যবহার করলেই যথেষ্ট। আচ্ছা গেল। তো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একটু কথা আছে। যদি মনে করো সেই একই কথা, যদি প্রদত্ত শব্দটি বড় হাতের অক্ষরে থাকে তুমি অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে লিখবা, আর যদি ছোট হাতের অক্ষর দিয়ে প্রদত্ত শব্দটি থাকে ছোট হাতের অক্ষরে লিখবা। ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, প্রশ্নের উপর নির্ভর করে। আর একটা কথা মনে করো, এটা তো আমি শুধু সিনোনিম চেয়েছে তাই সবগুলো সিনোনিম আমি লিখে দিয়েছি, কোনো সমস্যা নাই। কিন্তু ইদানিং যে প্রশ্নগুলো আসে তাদের দেখা যায় একটা সিনোনিম একটা অ্যান্টোনিম, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম এরকম থাকে। তো সেই ক্ষেত্রে কি করবা, সেই ক্ষেত্রে তোমাকে ব্র্যাকেটে অবশ্যই দেওয়া থাকবে। মনে করো কাইন্ডের যদি সিনোনিম চাই তাহলে ব্র্যাকেটে সিনোনিম বা সংক্ষেপে SYN লিখতে পারো, বা পুরোটাই লিখতে পারো সিনোনিম। আবার ডিকের যদি অ্যান্টোনিম চাই তাহলে ANT অ্যান্টোনিম লিখে দিলা। এইভাবে কিন্তু ব্র্যাকেটে তোমাকে লিখতে হবে তুমি সিনোনিমের উত্তর করছো নাকি অ্যান্টোনিম করছো। এটা সবসময় বাম পাশের ঘরে লিখবা। কেউ কেউ প্রশ্ন করেছো স্যার ডান পাশের ঘরে আমরা অ্যান্টোনিম সিনোনিম এই ব্র্যাকেটে লিখবো কিনা, না, তোমরা বাম পাশের ঘরে লিখবা। যদি মনে করো একটা সিনোনিম একটা অ্যান্টোনিম এরকম করে যায়, প্রশ্নে যেটা যেমনটি চেয়েছে সেটা সেইভাবে তোমরা ব্র্যাকেটে এইভাবে লিখে দেবা। আর যদি 5টাই তোমার অ্যান্টোনিম চাই, 5টাই সিনোনিম চাই, তো সেই ক্ষেত্রে আমাদের ওটা লেখার দরকার নাই। কিন্তু
প্রশ্ন যদি বলে একটা সিনোনিম একটা অ্যান্টোনিম, তো ব্র্যাকেটে বলা থাকবে কোনটা সিনোনিম কোনটা অ্যান্টোনিম, সেটা তুমি ব্র্যাকেটে উপস্থাপন করবা। সংক্ষেপেও সিনোনিম লিখতে পারো বা পুরোটাও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আশা করি তোমরা মোটামুটি সিনোনিম অ্যান্টোনিমের কথা বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের কমেন্ট কিন্তু নিয়ে নিয়েছি। তোমাদের কমেন্ট যে প্রশ্নগুলো আছে, প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। তো তোমরা একটু খেয়াল করো, সেই কমেন্টেই বোধহয় তোমাদের এখন যারা কমেন্ট করছো তোমাদের প্রশ্নগুলো ওর ভিতরে আছে। তো উত্তরগুলো যদি ওর বাইরে কোনো প্রশ্ন থাকে সেটা আমি পরে নিব। তো আশা করি তোমাদের আমার আমার আলোচনায় উত্তর হয়ে যাচ্ছে। তোমরা যে প্রশ্নগুলো করতেছো সেটা আমার প্রশ্নের মধ্যেই উত্তর হয়ে যাচ্ছে, আমার আমার যে আলোচনার ভিতরে উত্তর হয়ে যাচ্ছে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। এরপর দেখো, তারপরে দেখো কি বলেছে। তোমার এটা হচ্ছে আহ, তোমার 8 নম্বর। 8 নম্বর হচ্ছে তোমার কি এটা, এটা হচ্ছে দেখি সম্ভবত রিয়ারেন্স না? হ্যাঁ, এটা রিয়ারেন্স। আর ডব্লিউএস কোশ্চেন গেল কোনটা? আচ্ছা, এটা কি রিয়ারেন্স নাকি? আচ্ছা, হি ভিজিটেড আমেরিকা, জাপান এন্ড কানাডা। আচ্ছা, এটা বোধহয় আমার প্রশ্ন উঠাইছি আমি। আচ্ছা, ডব্লিউএস কোশ্চেন আমি প্রশ্ন উঠাইছি। যাই হোক, ধরো এটা ডব্লিউএস কোশ্চেনের উত্তর। ধরো আমি ডব্লিউএস কোশ্চেনের প্রশ্ন উঠাইছি, শুধু উত্তরটা লিখি নাই। ধরো এইগুলোর উত্তর আর কি। তো এটা উত্তর আমরা এইভাবে লিখে দেবো, কোনো সমস্যা নাই। উত্তরটা শুধু লিখবো, প্রশ্ন আমরা উঠাবো না। আচ্ছা দেখো, এরপরে 9 নম্বরে কি বলেছে। 9 নম্বর বলছে আর্টিকেল। আমরা আর্টিকেল হচ্ছে তোমার আহ আচ্ছা, কি বলছে যে তোমার 9 নম্বর আছে আর্টিকেল। আর্টিকেল আমরা পরীক্ষা শুধু এভাবে উত্তরটা লিখে দেবো, আমাদের প্যাসেজ উঠানোর কোনো দরকার নেই। তো আর্টিকেলের ক্ষেত্রে খেয়াল রাখবো যে বাক্যের প্রথমে কোনো শূন্যস্থান থাকলে সেটা বড় হাতের অক্ষরে হয়, আর ভিতরে অবশ্যই ছোট হাতের অক্ষরে হয়, সেটা অনেক শিখিয়েছি। আচ্ছা, এরপর আসো 10 নম্বর। 10 নম্বর হচ্ছে তোমার কি, 10 নম্বর হচ্ছে তোমার কি, তোমার রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বসে আমরা যদি, তোমরা অনেকে প্রশ্ন করছো স্যার পুরোটা কি লিখবো নাকি শুধু উত্তরটা লিখবো। এটা তোমার সম্পূর্ণই তোমার ইচ্ছা, পুরোটা লেখার কোনো প্রয়োজন নাই, তুমি শুধু উত্তর লিখলেই হবে। হ্যাঁ, যেটুকু উত্তর সেটুকু লিখবা। আর যদি পুরোটা লিখো তাহলে পুরোটার কি করবা, উত্তরটা নিচে একটা আন্ডারলাইন করে দিবা। ঠিক আছে, যেখানে রাইট ফর্ম এর উত্তরটা হচ্ছে সেখানে এরকম করে আন্ডারলাইন করে দিবা। পরীক্ষায় শুধু উত্তর লিখলেও হবে, আবার পুরোটা লিখলেও হবে, এটা সম্পূর্ণই তোমার ইচ্ছা। পুরোটা লিখলে স্যারের খাতাটা দেখতে একটু সুবিধা হয়, আর যদি শুধু উত্তরটা লেখো তাতেও কোনো সমস্যা নেই, কারণ স্যার অনেকগুলো খাতা দেখতে দেখতে স্যারের মুখস্থ হয়ে যায়। সেক্ষেত্রে সহজে মানে সংক্ষেপে লিখলেও স্যারের বিন্দুমাত্র সমস্যা হবে না। তো সেক্ষেত্রে তুমি যেটা লেখো কোনো সমস্যা নেই। আচ্ছা, আশা করি তোমার উত্তর পেয়েছো। এরপরে আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন থাকে, আমরা একটু রাইটিং পার্টে যাই। দেখো গ্রামার পার্ট নিয়ে তোমাদের, আচ্ছা গ্রামার পার্ট নিয়ে তোমাদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাবটা আগে দিয়ে ফেলি, তারপর আমরা রাইটিং পার্টে যাই। তোমাদের গ্রামার পার্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল গ্রামার পার্ট সম্পর্কে। আচ্ছা, গ্রামার পার্ট সম্পর্কে প্রথমত আরহাম নাকি আরহাম সজল, আরহাম সজল একটা প্রশ্ন করেছে। আরহাম সজলের প্রশ্নের জবাবটা আগে দেই। আহ, আচ্ছা, আরহাম সজল প্রশ্ন করেছে যে রাইট ফর্ম অফ ভার্বস পুরো লাইন না তুলে শুধু উত্তর তুললে নম্বর কি কম পাবো? নিশ্চয়ই না। তুমি রাইট ফর্ম ভার্বস পুরো না লিখে অল্প লিখে তুমি কি যে নম্বর কম পাবো সেরকম কোনো ভয় তোমার করার দরকার নাই। তুমি পুরো লিখলেও নম্বর পাবা, আর তুমি শুধু উত্তর লিখলেও নম্বর পাবা। আশা করি তোমার উত্তরটি পেয়েছো। তুমি প্রশ্ন করেছো রাইট ফর্ম অফ ভার্বস এর কি শুধু উত্তর লিখবো নাকি পুরো বাক্যটি লিখবো। তোমার ইচ্ছা, তুমি পুরো লিখলেও হবে, তুমি সংক্ষেপে লিখলেও হবে, কোনো তাতে সমস্যা হবে না। জাসিয়া জয় একই প্রশ্ন করেছো। আচ্ছা, শাহিন আলম প্রশ্ন করেছো স্যার এখানে চেঞ্জিং ওয়ার্ড উত্তর করার সময় কোন নিয়মটি সঠিক? আচ্ছা, মানে সে বলছে যে এই ব্র্যাকেটে যে অ্যাডজেক্টিভ বা নাউন, এটাকে আমি প্রথম ঘরে লিখবো নাকি সামনের ঘরে লিখবো সেটা বলতে চেয়েছে। আচ্ছা, সামনের ঘরে লিখবো। আচ্ছা, তুমি অবশ্যই কি লিখবো বলো, বাম পাশের ঘরে ব্র্যাকেটে তুমি এই যে আমরা যে বক্সটা করি এই বক্সের যে আমি বলেছি একটু আগে, তোমরা যে গিভেন ওয়ার্ড, এইখানে যে গিভেন ওয়ার্ড রয়েছে এইটাই তুমি ব্র্যাকেটে লিখবা। যে অ্যাডজেক্টিভ যদি মনে করো হাইটার অ্যাডজেক্টিভ চাচ্ছে, তুমি বাম পাশের ঘরে লিখবা, ডান পাশের ঘরে লিখবা না। ডান পাশের ঘরে লিখবা না, এটা কারেক্ট, এটা ভালো, এটা এটা ঠিক সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, রিয়াদ প্রশ্ন করেছো মনে করেন যে অনুবাদের সময় আমি প্রথম আর শেষ বাক্য পারি, তাহলে কিভাবে উত্তরটা লিখবো? রিয়াদ প্রশ্ন করেছে মনে করে একটা ট্রান্সলেশনে ও বলছে যে আমি প্রথম বাক্যটার উত্তর পারি, মাঝখানের উত্তরগুলো পারি না, আবার লাস্ট বাক্যটার উত্তর পারি। তো সেটার জন্য দুটি পরামর্শ তোমার জন্য হতে পারে। প্রথমত, যে বাক্যটার উত্তর তুমি পারো সেটা লিখে তুমি একটা হাইফেন দিয়ে, তুমি মনে করো একটা হাইফেন দিয়ে ফুল স্টপ দিলা, হাইফেন দিয়ে মানে হাইফেন না, জাস্ট একটা ওই যে বাক্যটা পারো না
তাই তুমি একটা টান দিয়ে শূন্য ফুল স্টপ দিলা, আরেকটা টান দিয়ে ফুল স্টপ দিলা, তারপর তুমি যে বাক্যটা পারো, মনে করো প্রথম বাক্যটা আছে যে ধরো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ধরো হোয়াট এভার যেটা থাকলো এটা, তারপর তুমি একটা এই লাইনটা পারো না, আন্ডারলাইন মানে টান দিয়ে দেখলা, এটা ফুল স্টপ দিলা, এটা টান দিয়ে ফুল স্টপ দিলা, তারপর লাস্টের বাক্য ধরো তুমি পাওলা যে আই লাভ মাই কান্ট্রি, তাহলে তুমি লাস্টের লাইন লিখলা। এটা তুমি পারো, তুমি যে প্রশ্নটি করেছো যে তুমি প্রথম লাইনটা পারো কিন্তু পরের লাইনগুলো পারো না, সেক্ষেত্রে এরকম করে ফাঁকা স্থান রেখে ফুল স্টপটা দিতে হবে, ফুল স্টপ দিয়ে শেষের লাইনটা তুমি লিখতে পারো। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। আচ্ছা আচ্ছা, এরপর দেখো এরপরে কি দেখো কি বলছে, তোমার নাইমা হিমু প্রশ্ন করেছো, কি প্রশ্ন করেছো যে অ্যান্টোনিম সিনোনিম চেঞ্জিং ওয়ার্ড এরকম সব কিছুতে সেন্টেন্স মেকিং এর সময় যেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করব এটার নিচে আন্ডারলাইন করে দিতে হবে নাকি স্যার? হ্যাঁ, অবশ্যই আন্ডারলাইন করে দিবা, সেটা তোমাদের একটু আগে আমি দেখালাম। আচ্ছা আচ্ছা, তো গ্রামার থেকে তোমাদের এই সকল প্রশ্নগুলো পেয়েছিলাম, তো সেটার আমি উত্তর দিলাম। তো এরপর আসো আমি তোমাদেরকে কি বলছে রাইটিং পার্টের দিকে যাই, রাইটিং পার্টে আমরা চলে যাচ্ছি। এবার আসো রাইটিং পার্ট নিয়ে গুরুত্বপূর্ণ কথা, এবং রাইটিং পার্টে তোমাদের কথা বেশি, তো সেগুলো আমি এখন উত্তর দেওয়ার চেষ্টা করছি। মাইমুনা প্রশ্ন করেছে রাইট ফর্ম অফ ভার্বস এর আর্টিকেল শুধু অ্যান্সার লিখলে আমরা নিচে আন্ডারলাইন করবো কিনা? না, নিচে আন্ডারলাইন করার দরকার নাই, শুধু উত্তর লিখলে নিচে আন্ডারলাইন করার দরকার নাই, শুধু উত্তরটা লিখে দেবা। শুধু উত্তর যদি লেখো তাহলে শুধু উত্তরটা লিখে দেবো, আন্ডারলাইন করার দরকার নাই। তবে পুরো বাক্য, আর্টিকেল তো পুরো বাক্য কখনোই উঠান লাগবে না, কিন্তু রাইট ফর্ম ভার্ব যদি পুরো ওঠো, পুরো উঠলে আন্ডারলাইন করে দেবা, ঠিক আছে? আর শুধু উত্তর লিখলে আন্ডারলাইন করার দরকার নাই, যদি কেউ আন্ডারলাইন করো তাতে ভুল হবে না, সমস্যা নাই, তবে আন্ডারলাইন না করাটাই ভালো, শুধু উত্তরটা লিখে দেবা। আচ্ছা, আমরা রাইটিং পার্টের কথা বলছিলাম। রাইটিং পার্টে দেখো আমাদের 4টা প্রশ্ন আমাদের করতে বলে। এই 4টা প্রশ্ন হচ্ছে প্রথমত তোমার সেটা হচ্ছে প্রথম হচ্ছে তোমার সিচুয়েশনাল রাইটিং। এখানে 4টা জিনিস আমাদের সিলেবাসে 5টা জিনিস রয়েছে: নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান এবং মেমো। আমরা সাধারণত দেখি যে তোমার আসে এখানে নোটিশ, পোস্টার, স্লোগান এবং তোমার অ্যাডভার্টাইজমেন্ট, 4টা থেকে আসে, দুটো আসে, আমাদেরকে একটি লিখতে হয়। তো সেক্ষেত্রে আমরা পরীক্ষা কিভাবে উপস্থাপন করব? ধরো 11 নম্বরে বললো যে সাপোজ ইউ আর দ্য মেয়র অফ মিরপুর মিউনিসিপ্যালিটি, ধরো তুমি মিরপুর পৌরসভার মেয়র। নাও রাইট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য অ্যালটমেন্ট অফ স্টলস ইন দ্য ট্রেড ফেয়ার। এবার বাণিজ্য মেলায় কিভাবে তোমার বরাদ্দ, স্টল বরাদ্দ নেওয়ার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট লেখো। আচ্ছা, সেটা অ্যাডভার্টাইজমেন্ট, অথবা কি চেয়েছে এখানে, মেক এ পোস্টার ফর কালেক্টিং ফান্ড ফর দ্য সাইক্লোন এফেক্টেড পিপল, সাইক্লোন এফেক্টেড মানুষের আক্রান্ত হওয়ার জন্য তোমাদেরকে। আচ্ছা, তো এখানে দিয়েছি হচ্ছে তোমার, আমি আমার যে 14 নম্বর মডেল ছিল সেটা আমি দিয়েছিলাম অ্যাডভার্টাইজমেন্ট অথবা পোস্টার, অথবা তোমার এখান থেকে তোমার নোটিশও আসতে পারে, আবার স্লোগান সেটাও আসতে পারে পরীক্ষায়। দুটো দিবে, একটা দিবে না, দুটোর থেকে তুমি যেটাকে একটা চুজ করে নিতে পারবে। তো তোমার মনে করো সেটা যদি অ্যাডভার্টাইজমেন্ট পরীক্ষা আসে, নোটিশ পরীক্ষা আসে, স্লোগান পরীক্ষা আসে, বা তোমার পোস্টার পরীক্ষা আসে, এই ক্লাসগুলো আমি তোমাদেরকে করিয়েছি ইউটিউব, ফেসবুক দুটো জায়গাতেই আমি দিয়েছি। বারবার বলেছি এই 4টির যে কোনো উত্তর করো না কেন সেটাকে অবশ্যই তোমাকে বক্সে উপস্থাপন করতে হবে। কিসে? বক্সে। আর বক্স যেহেতু এক ধরনের অঙ্কন, বক্সটা পেন্সিল দিয়ে করবে, আর ভিতরের লেখাটা লিখবে কলম দিয়ে। আমি আবার বলছি, বক্সের অঙ্কনটা পেন্সিল দিয়ে, ভিতরের লেখাটা কলম দিয়ে লিখবে। আচ্ছা আচ্ছা, এখন তোমাদেরকে এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি পাই যে স্যার আমি যেটা উত্তর করব, যে নোটিশ, পোস্টার বা রাইটিং সেটের যে উত্তরটা আমি করব, যেখানে বক্স লেখার দরকার আছে, সেখানে কি আমি ওই লাইনে, ওই পাতায় মার্জিন করব কিনা? অবশ্যই মার্জিন করবে। মার্জিন করবে না কেন? মনে করো খাতা যখন তুমি পাইলা, প্রথমে যখন পাও, একেবারে সবই তো থ্রু মার্জিন টাইনে যাও, তাই না? 15 মিনিট আগে তোমাকে খাতা দেয়, তখন তুমি কি করো? খাতাটা পাইয়া মার্জিনটা করো। তো 15 মিনিট ধরে তো আগেই তুমি মার্জিন করবা। এখন কোন পাতায় তোমার এই সিচুয়েশনাল রাইটিং, অর্থাৎ নোটিশ, পোস্টার, অ্যাপ্লিকেশন, লেটার বা রাইটিং পার্ট কোথায় লিখবা, এটার তো ঠিক নাই। তো তখন তুমি ওই ওই মার্জিনটা তুমি কাটবা কিভাবে, তাই না? তো এটা কোনো না, মানে তোমাকে মার্জিন ছাড়া লিখতে হবে এমন কোনো কথা নেই। তুমি মার্জিন করবা, তোমার মতো করে মার্জিন করবা, তারপর তুমি ওইটার উত্তর করবা। তো মার্জিন করতেই হবে, কোনো সমস্যা নেই, প্রত্যেক পেজে মার্জিন করবা। তো মার্জিন থাকলে তারপর ওইগুলো লিখলে বা বক্স থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এক পাতায় লিখবা কিনা সেই একটা বড় প্রশ্ন তোমাদের থাকে যে স্যার আমরা এগুলো এক পাতায় লিখবো কিনা। দেখো এই বক্স গুলো যেহেতু আগে দর্শনধারী পরে গুণ বিচারী, ব্যাপারটা এরকম, আগে দেখতে ভালো হইতে হবে। এই যে নোটিশ লেখো, পোস্টার লেখো, অ্যাডভার্টাইজমেন্ট বা হোয়াট এভার তুমি লেখো, এই লেখাগুলো উপস্থাপনাটা ভালো হইতে হবে। ভিতরে গ্রামার ট্রামার ভুল টুল এটা পরের কথা, আগে ভালো দেখাইতে হবে।
তো সেই ক্ষেত্রে তুমি এক পাতায় লিখবা। কয় পাতায় লিখবা? কি বলতো, কোনগুলো এক পাতায় কথা বলছি? নোটিশ লেখো, বা পোস্টার লেখো, বা স্লোগান লিখো, বা অ্যাডভার্টাইজমেন্ট লিখো, এগুলো সবসময় এক পাতায় লিখবে, এক পাতার ভিতর ধরানোর চেষ্টা করবা এইগুলো যে পাতায় লিখছো ওই পাতায় আর কিছু লেখার দরকার নাই। নোটিশ লেখো, পোস্টার লেখো, স্লোগান লেখো, অ্যাডভার্টাইজমেন্ট লেখো, তুমি যা লেখো না কেন সেই ক্ষেত্রে তোমার আহ, এটা তোমার যেটা লেখো না কেন সেটা তোমাকে কি করো, বক্স করে লিখতে হবে। সেই পাতা এক পাতায় সেট আপ করার চেষ্টা করবা, ওই পাতা আর কিছু লিখবা না। সে দেখো, এই যে আমি এটা অ্যাডভার্টাইজমেন্ট লিখেছি, আবার যদি পোস্টারের উত্তর করি, আমি পোস্টারের উত্তর সেইভাবে আমরা এইভাবে সাজিয়ে লিখে দেব। আমি এখন বিস্তারিত জানাবো না যে পোস্টার কিভাবে লিখতে হয়, মানে পোস্টার লেখার নিয়ম কি, সেটা আমি তোমাদেরকে ক্লাসে আলোচনা করেছি। এখন তোমাকে দেখাচ্ছি পরীক্ষা কিভাবে উপস্থাপন করবে। তুমি যদি মনে করো প্রথমটার উত্তর করো, তাহলে আনসার দ্য কোশ্চেন নং 11 লিখে প্লেন ভাবে লিখে যাবা। আর যদি তুমি মনে করো 11 নম্বরের অরের প্রশ্ন করছো, তাহলে তুমি উপরে লিখে নেবে আনসার দ্য কোশ্চেন নং 11, তারপরে অর লিখে তারপরে উত্তরটা সেট করবা। আশা করি তোমরা আমাদের এই ব্যাপারে প্রশ্ন, মানে যতটুকু তোমাদের জিজ্ঞাসা ছিল তোমরা উত্তরটি পেয়েছো। এবার আমরা চলে যাই আমাদের প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। আচ্ছা, প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফ কাকে বলে? প্যারাগ্রাফ হচ্ছে ওয়ান প্যারা ওয়ান টপিক। আচ্ছা, তো কি বলছো যে একজন প্রশ্ন করেছো যে স্যার নোটিশ বা পোস্টার যদি পেন্সিল দিয়ে বক্স করে লিখবো, আচ্ছা ফাইন, তাহলে কি অন্য বক্স গুলো পেন্সিল দিয়ে করবো? হ্যাঁ, অন্য বক্স গুলো পেন্সিল দিয়ে করবা, বক্স মানেই তো পেন্সিল, বক্স মানেই পেন্সিল। শিলা বেগম বলেছো সিনোনিম অ্যান্টোনিমে চেঞ্জ ওয়ার্ড লিখবো কিনা। কেন, তুমি চেঞ্জ ওয়ার্ড লিখবা না, ওখানে লিখবা সিনোনিম বা অ্যান্টোনিম, সিনোনিম অবলিক অ্যান্টোনিম, এটা লিখবা। আচ্ছা গেল, আমি প্যারাগ্রাফের কথা বলছিলাম। প্যারাগ্রাফ হচ্ছে ওয়ান প্যারা। প্যারাগ্রাফ কাকে বলে? প্যারাগ্রাফ হচ্ছে ওয়ান প্যারা ওয়ান টপিক, এটাই প্যারাগ্রাফ। অর্থাৎ প্যারাগ্রাফে প্যারা থাকবে কয়টা? একটা প্যারা থাকবে। আমি যদি প্যারাগ্রাফ 5 পাতা 6 পাতাও লিখি, আমার প্যারা থাকবে একটা, মানে প্যারা ভাগ হইতে পারবে না। প্যারা ভাগ হইলে কিন্তু নম্বর কমে যাবে। প্যারাগ্রাফে প্যারা কয়টা থাকবে? একটা প্যারা থাকবে, মানে আমি যতই লিখি না কেন জাস্ট একটা প্যারা হবে, প্যারা যেন ডিভাইডেড হয় না। এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে টপিক, আমি যে প্যারাগ্রাফ লিখছি আমাকে ওই টপিকের ভিতর থাকতে হবে, আমি ওই টপিকের বাইরে যেতে পারবো না। দেখো, আমি তোমাদেরকে একটু বলি নেই, তোমরা অনেক সময় হয় কি দেখা যায়, ড্রোনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, মানে ডুবন্ত ব্যক্তি খড়কুটো পেলেও সেটা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। তোমরা অনেকেই শেষ মুহূর্তে এসে পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা খড়কুটো ধরে বেঁচে থাকতে চাও। তোমরা এই মুহূর্তে দেখো যে তোমরা অনেকে মনে করো যে যদি আমি একটা প্যারাগ্রাফ মানে গুড সাইড ব্যাড সাইড পড়ে যাই তাহলে বোধহয় নম্বর পাবো। একটা ব্যাপার তোমাদেরকে একটু বলি, তোমাদের শিক্ষক মন্ডলী যারা খাতা রাখেন তারা গুড সাইড ব্যাড সাইডটা কিন্তু নম্বর খুবই কম দেন, কোনো স্যার হয়তো নম্বর দেনই না। গুড সাইড ব্যাড সাইড না লিখে বরং নিজের থেকে 5টি লাইন যদি লেখো, সেটার ভুল থাকলেও তুমি গুড সাইড ব্যাড সাইডের থেকে নম্বর একটু বেশি পাবে। হ্যাঁ, তবে গুড সাইড ব্যাড সাইড না পড়ে তুমি যদি এভাবে পড়ো যে সমস্যা ভিত্তিক কোনো প্যারাগ্রাফ বা বিজ্ঞান বিষয়ক কোনো প্যারাগ্রাফ, এভাবে পড়লে সমস্যা নাই। তবে শুধু গুড সাইড শুধু ব্যাড সাইড এটা কিন্তু পড়া খুবই রিস্ক। কারণ দেখো, গুড সাইডের ভিতর অনেক জিনিস থাকতে পারে, অনেক জিনিস শ্রেণী বিভক্ত থাকতে পারে। তো সেক্ষেত্রে টপিক কিন্তু ডিভাইডেড হয়ে যাবে, তাই না? তোমার মনে করো কি বলো, তোমাকে আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি একজন গুড সাইড। আবার আমি যদি বলি যে এই যে একটা পেন, এই পেনও তো একটা গুড সাইড। এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আর পেন, এটা কি সেম জিনিস? বলো, সেম জিনিস না। তো তুমি যদি একটা জিনিস দিয়ে গুড সাইড দিয়ে এভাবে লিখে যাও, সেগুলো কি টপিক এক হবে? টপিক এক হওয়ার কথা না। তুমি যদি মনে করো আলাদা টপিক ভাবে পড়ো যে এগুলো সমস্যা ভিত্তিক, তাহলে সমস্যা ভিত্তিকের সাথে কিছুটা মিলবে, তাতেও সব বাক্য মেলে না, কিন্তু প্রায়ই দেখা যায় সেম বাক্য মিলে যায়, যেহেতু সমস্যা ভিত্তিক অনেক কথা একই রকম থাকে। আবার মনে করো বিজ্ঞান ভিত্তিক কথা একই রকমের থাকে, তারপর পার্সন ভিত্তিক একই রকমের থাকবে। এইভাবে যদি প্যারাগ্রাফ খুব শিখে থাকো, প্র্যাকটিস করে থাকো, তাহলে তোমার শর্ট টেকনিক কাজে আসবে। বা তোমরা যদি শুধু গুড সাইড ব্যাড সাইড পড়ো, তাহলে কিন্তু গুড সাইড ব্যাড সাইড রিস্কি। আমি তো উদাহরণ দিলামই যে একজন ব্যক্তিও গুড সাইড, আবার একটা কলমও গুড সাইড। তাহলে বলো এই জিনিস কি সেম হলো? সেটা তোমরা অনার্সে পড়ো, তোমাদের বুদ্ধি তোমাদের আছে। তো গুড সাইড ব্যাড সাইডের দিকে গুরুত্ব না দিয়ে তোমরা যদি নিজে লিখতে পারো তাও ভালো, ভুল যায় যাক। যাই হোক, আমি যে কথাটা বললাম প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কিন্তু কি বলো, ওয়ান প্যারা ওয়ান টপিক, দ্যাট ইজ প্যারাগ্রাফ। প্যারা থাকবে একটা, টপিক থাকবে একটা, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। আর প্যারাগ্রাফ তোমরা অনেকে প্রশ্ন করেছো স্যার কয় পাতা লিখবো।
দেখো, অনার্সের শিক্ষক মন্ডলী যারা আছেন তারা খাতাটাকে সঠিকভাবে এক্সামিন করেন, সঠিকভাবে দেখেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন। আর পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন বলেই তো আমরা অনেকেই যারা ফাঁকিবাজি করে লিখি আমরা পাস করতে পারি না। ফাঁকিবাজি করে লিখলে অনার্সের খাতায় অন্ততপক্ষে আমি যেটুকু বলতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্যারেরা খুব সতর্কভাবে খাতাগুলো দেখেন এবং ওই খাতায় যদি দেখেন এই লাইনগুলো অসামঞ্জস্যপূর্ণ, তখন কিন্তু নম্বরটা মূলত দেন না। তো এই হচ্ছে কথা। পাতা এখানে কোনো ম্যাটার না, তুমি কত পাতা লিখলা তোমাকে পাতা গুনে নম্বর দেওয়া হবে এরকম কোনো, অন্ততপক্ষে ইংলিশে এরকম কোনো সিনারি হয় না। ইংলিশের বিষয়টা হচ্ছে তোমার পর্যাপ্ত কথাবার্তা, পর্যাপ্ত তথ্য দিয়ে তুমি উপস্থাপন করেছো কিনা। ধরো তোমার একটা প্যারাগ্রাফ এসেছে ইন্টারনেট, ইন্টারনেট বিজ্ঞান ভিত্তিক একটা বিষয়, তো এই বিষয়টাকে তুমি কতটুকু তথ্যবহুল ভাবে উপস্থাপন করতে পারলে, এটা হচ্ছে মূল মুখ্যত বিষয়। এখানে তোমার কত পাতা লিখতে হবে, তুমি 2.5 পাতা 3 পাতা লিখলা, এটা কোনো ম্যাটার না। তবে হ্যাঁ, অনেকেই চায় যে আমার টার্গেট আমি একটু বেশি লিখবো, বড় পরিসরে লিখবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি সাধারণত টপিককে উপস্থাপন করতে গেলে অনার্স লেভেলে একটা প্যারাগ্রাফ লিখলে পর্যাপ্ত বড় করে লিখলে ভালো হয়। তো সেক্ষেত্রে তোমরা কমপক্ষে 2.5 পাতা যদি লেখো ভালো হয়, এই আর কি, এটা আমার পরামর্শ। তবে আবারও বলছি, প্যারাগ্রাফ লেখো, এসে লেখো, এক্ষেত্রে পাতা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে তুমি বিষয়ের সাথে কতটুকু সংশ্লিষ্টতা রেখে কতটুকু লিখতে পেরেছো, এটাই বিষয়। সেটা তোমার 2 পাতার মধ্যেও তোমার কিন্তু অনেক তথ্য দিয়ে খুব সুন্দরভাবে লেখা যায়। তো সেটাও যদি কেউ লেখো তাতে অসুবিধা নেই। তবে যদি বলো তোমাদের লেখার স্ট্যান্ডার্ড অনুসারে 2.5 পাতা মোটামুটি যথেষ্ট। 3 পাতা লিখলে এটা তোমার যত বেশি যদি লিখতে পারো লিখতে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের কথা। আশা করি প্যারাগ্রাফ সম্পর্কে তোমাদের যত তোমার কথা আছে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, প্যারা কি স্যার? আচ্ছা, প্যারা কি? প্যারা বুঝো না? মনে করো এই যে আমি লেখা শুরু করছি, এই পুরো প্যারাগ্রাফটায় মূলত একটাই প্যারা, আর কোনো প্যারা নাই। মানে করে ভাগ করি, আর কোনো প্যারায় ভাগ করি নাই। এই যে ফুল স্টপ, দেখো এইখানে এই যে এটা ফাঁকা রইলো না, এটা একটা প্যারা। এখন তোমাকে দেখা গেল তুমি মনে করো এইখানে একটা এই ফুল স্টপ লেখার পর এখানে একটা ফাঁকা দিয়ে তুমি নিচে চলে আসছো, এই যে কিন্তু নম্বর কমে গেল, তোমার প্যারা কিন্তু একাধিক হয়ে গেল। তাহলে এরকম যদি কেউ করো প্যারাগ্রাফের নম্বর পাবা না। প্যারা মানে হচ্ছে টোটাল প্যারাগ্রাফে প্যারা থাকবে একটা, জাস্ট ওয়ান প্যারা ওয়ান টপিক, যা নিয়ে আলোচনা করছো সেই আলোচনার মধ্যে থাকবে। আর তোমার টপিক ডিভাইড হতে হবে পারবে না, আর প্যারা ডিভাইড হতে পারবে না। এটাকেই মূলত প্যারাগ্রাফ বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এ হচ্ছে প্যারাগ্রাফের কথা। আশা করি প্যারাগ্রাফ সম্পর্কে তোমাদের আহ আচ্ছা দেখো, এবার আসো আমি একটু, তাহলে তোমাদের প্যারাগ্রাফ সম্পর্কে কথা শেষ। এবার আসো আমি একটু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। অ্যাপ্লিকেশন জিনিসটা কি বলো? অ্যাপ্লিকেশন হচ্ছে দরখাস্ত, আর লেটার তো লেটার। আর তোমরা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে যেটাই আসুক না কেন, তোমার মনে করো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমার, আমি বোধহয় পারমিশন বিষয়কটা লিখছি। আচ্ছা, পারমিশন বিষয়কটা লিখছি। যাক, দেখো আমি কোনটা প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছিল সাপোজ, সরি এটা তো গেল, এটাও গেল। আচ্ছা, ও হ্যাঁ, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি বলিনি, সেটা হচ্ছে কি, দেখো তোমার মনে করো রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য টপিক ফলোইং, যে কোনো একটা টপিকের উপর লেখো, যেমন ইন্টারনেট, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক। তোমাদেরকে আমি বলেছিলাম এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাদের 14 নম্বর মডেলে বলে দিয়েছিলাম। তো ইন্টারনেট, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক। তো ধরো তুমি যদি ইন্টারনেটের উত্তর করো তাহলে লিখে নেবা আনসার টু দ্য কোশ্চেন নং 12 এ লিখে তারপর ইন্টারনেট লিখে নেবা। যদি তুমি সিরাগের উত্তর করো আনসার টু দ্য কোশ্চেন নং 12 লিখে সি লিখে প্রাইস হাইকটা নিচে লিখে নেবা। আমি তোমাদেরকে একটু দেখাই কিভাবে উপস্থাপন করবা। এই যে ধরো প্যারাগ্রাফ লিখছো তুমি এ নম্বর, আমি এখানে এটা লিখি নাই, সরি, এটা তোমাকে এখানে লিখতে হবে। তুমি এ দাগের উত্তরটা করছো, তুমি এ দাগের প্যারাগ্রাফের উত্তরটা করছো। যদি বি দাগের উত্তরটা করো তাহলে বি দাগ লিখবা, যদি সি দাগের উত্তরটা করো তুমি সি দাগ লিখে দেবা। ঠিক আছে, গেল এটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের কথা কি বলছে? অ্যাপ্লিকেশনে বলেছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ সিকিং পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। স্টাডি ট্যুরে যাওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন লেখো। তো অ্যাপ্লিকেশন অথবা লেটার বলেছে রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু রিড নিউজ পেপার ডেইলি। আচ্ছা, আমি বোধহয় উত্তর যেটা করেছি এটা বোধহয় এইটা না, কারণ আমি এটা উঠাইছি তো আলাদা। আমি তোমাদের শুধু সিস্টেমটা দেখাচ্ছি কিভাবে প্রশ্নের উত্তরটা করবে। প্রথমে আনসার টু দ্য কোশ্চেন নং তোমার 13 স্পষ্ট ভাবে লিখবে। আচ্ছা, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে 1 পাতা না 2 পাতা সে কথা বলবো, কিন্তু আর তার আগে একটু গুরুত্বপূর্ণ কথা একটু বলি। প্যারাগ্রাফের মানে অ্যাপ্লিকেশনের ভিতরে, অ্যাপ্লিকেশনে তোমাদের অনেক কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করি। প্রথমে ডেট লিখবা, যেমন মনে করো 2/1/2025 এই তারিখে তোমাদের পরীক্ষা। তো এইভাবে তুমি ডেট লিখতে পারো। কারো যদি মনে হয় ডেটটা স্যার আমি এইভাবে লিখতে চাই যে 2
2/1/2025 এভাবে লিখতে চাই, কোনো সমস্যা নাই, তুমি এভাবে লিখলেও হবে। আবার যদি কেউ লিখতে চাও যে 2 জানুয়ারি 2025, হ্যাঁ কোনো সমস্যা নেই, এভাবেও লেখা যাবে। তবে সংক্ষেপ হচ্ছে তোমার এইভাবে লেখা, এইভাবে ডেট লেখাটা অতীব সহজ আর কি, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপর আসো, তো এটা তারপর হচ্ছে যার কাছে লিখবা, যেমন দা প্রিন্সিপাল, এবিসি ইউনিভার্সিটি কলেজ, মিরপুর, ঢাকা, সাবজেক্ট অ্যাপ্লিকেশন সিকিং পারমিশন ফর, ধরো আমি যেটা লিখছিলাম আর কি, তোমার স্টাডি ট্যুর, তাই না, স্টাডি ট্যুর আমি যেটা লিখছি, তো এটা যেটা তুমি পড়ছো তুমি সেইটা সেভাবে লিখবা। তবে তোমাদের এটা সব থেকে বড় ভুল হয়, সেটা হচ্ছে তোমরা অনেকেই এই সাবজেক্টের জায়গায় শুধু সাব লেখো, শুধু সাব লেখো, এইটা কেউ লিখবা না, খবরদার, খবরদার এবং খবরদার। অ্যাপ্লিকেশন এটা হচ্ছে একটা ফর্মাল রাইটিং, আর ফর্মাল রাইটিং এ কখনো শর্ট ফর্ম লেখা যায় না। তো সাব কেউ লিখবা না, সাব লিখলে কিন্তু খবর আছে, মানে নম্বর কাটা যেতে পারে। এর জন্য অবশ্যই কি লিখবা বলো, সাবজেক্ট, SUBJECT লিখে কোলন দিবা, কোলন দিয়ে তুমি লেখাটা শুরু করবা। এমনটি যদি হয়ে যায় তোমার এই যে সাবজেক্টটা লিখছো বা বিষয়টা লিখছো এটা ভেঙে যাচ্ছে, তাহলে তুমি কোলনের বাম পাশে আসবা না, এইখান থেকে আবার লেখা শুরু করবা। মনে করো ধরো তুমি লিখছো যে অ্যাপ্লিকেশন ফর সিকিং পারমিশন, তোমার শেষ হয়ে মানে এটা এই পর্যন্ত চলে আসছো, এখন নিচে লিখবা, নিচে লেখার প্রয়োজন, তখন এই কোলনের বাম পাশে আসা যাবে না, কোলনের ডান পাশে থাকতে হবে। আচ্ছা গেল। আচ্ছা কলেজের নামের ব্যাপারে বলি, কলেজের নাম প্রশ্নে যদি উল্লেখ করা থাকে সেটা দিবে, আর কলেজের নাম যদি উল্লেখ করা না থাকে তাহলে এবিসি ইউনিভার্সিটি কলেজ দিলে ভালো হয়। মানে তোমার কলেজের নাম না লিখলে ভালো হয়, তুমি এবিসি ইউনিভার্সিটি কলেজ লিখে দিতে পারো। তারপর স্যার লিখে অবশ্যই কমা দিতে হবে, স্যার বা ডিয়ার স্যার যা লেখো যেভাবে যা পড়েছো। এরপরে ভিতরে যে লেখা, আমি এদিকে গেলাম না, তারপর নিচে যে লেখা আছে সেটুকু, এদিকে আমি ভিতরে গেলাম না, কারণ অ্যাপ্লিকেশনের আমি 4টা ক্লাস তোমাদেরকে উপহার দিয়েছি। হ্যাঁ সেই 4টা ক্লাসে অ্যাপ্লিকেশন লেখার বিস্তারিত তথ্য আলোচনা করেছি, এ ব্যাপারে আমার আলোচনা করার দরকার নেই, শুধু দেখালাম কিভাবে লিখবা। এখন আসো, এক পাতায় নাকি 2 পাতায়? আচ্ছা অ্যাপ্লিকেশনটা সাধারণত এক পাতায় লিখতে পারলে ভালো হয়, তবে অনেকের হাতের লেখা আছে এক পাতায় ধরে না, তখন আমি কি করব? ধরো পরীক্ষার যে খাতাটা, ধরো এই যে পরীক্ষার খাতা আমি আমার কাছে রয়েছে, আমার এখানে মার্জিন মানে ভাগ, তারপরে এই বাম পাশের পেজে এই ধরো মার্জিন, ডান পাশের পেজে ধরো এই হচ্ছে মার্জিন, তাই না? তখন আমি লেখাটা যখন শুরু করব, অ্যাপ্লিকেশন যদি তুমি মনে করো 2 পাতায় তোমাকে ধরাতে হয়, 2 পাতায় যদি তোমাকে ধরাতে হয়, মানে 2 পাতা তোমার লেখা লাগে, তাহলে তোমার মার্জিনটা এখানে রয়েছে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও, মনে করো এটা ধরো কত, এটা 13, এটা লিখলা তুমি। আচ্ছা ধরো এটা লিখলা, আন্ডারলাইন করে দিলা। এরপর এখান থেকে তারিখ ধরো 2/1/2025 এরকম লেখা লাগলো, মনে করো এইভাবে থেকে লেখা লেখা লাগলো। এইভাবে লিখে তুমি মনে করো এখন তোমার এখানে হয় শেষ হয় নাই, তোমার আরো লেখা লাগবে, তাহলে 2 পাতায় তুমি অবশ্যই লিখতে পারো, 2 পাতায় তুমি লিখবা, কোনো সমস্যা নেই। তবে 2 পাতায় উপস্থাপন করার ক্ষেত্রে ব্যাপারটা এরকম থাকতে হবে যে যেন তোমার যিনি শিক্ষক বা পরীক্ষক যিনি খাতাটা দেখছেন তিনি যেন খাতাটা এক দেখায় দেখতে পারেন, আই মিন তোমার যেন খাতাটা স্যারের, যে যখন স্যারের খাতাটা দেখবেন তখন যেন তার মনে করো মানে দেখতে সমস্যা না হয়। আমি মেন করছি এরকম যে ধরো তুমি এই যে খাতাটা লিখছো, এই খাতাটার ধরো এই যে পেজে, এই যে পেজটা মনে করো এই পেজে তুমি লেখা শুরু করলা, এবং এই পেজে এই পেজে লেখা শুরু করলা, এই পেজ পর্যন্ত লিখলা, যাতে খাতাটা স্যারে লেখার সময় এই এক দেখা এভাবে এভাবে দেখতে পারেন, তাহলে ভালো হয়। কিন্তু অনেকে দেখা যায় এভাবেও লিখতে পারবে না, তোমার মনে করো পরীক্ষার লেখার সময় এমন একটা সিকোয়েন্স চলে আসছে যে অ্যাপ্লিকেশন আমি লিখবো এই পর্যন্ত আমার লেখা শেষ, এখন আমার এইখান থেকে শুরু করতে হবে, আমার 2 পাতায় লিখবো কিন্তু এই পাতে আমার চলে যেতে হবে, এরকম যদি কেউ সিচুয়েশন আসে আমি বলবো তাতে কোনো সমস্যা নাই, তুমি এই পাতায় অ্যাপ্লিকেশন লেখা শুরু করবা, এই পাতা শেষ করবা। যদি এপিটোপিটো হয়ে যায় তাতে যে নম্বর কম পাবা, তোমার স্যারের খাতা দেখতে অসুবিধা হবে, এরকম কোনো সিনারি হবে না। তবে ভালো হয় কোনটা, সেটা হচ্ছে 2 পাতায় যদি লেখো যে এই পাশে শুরু করেছো, এই পাশে শেষ করবে, এক দেখায় যাতে স্যারেরা দেখতে পারেন, এটা এটা করলে ভালো হয়। কেউ যদি না পারো সেটা কোনো অসুবিধা নাই, তুমি এই পাতায় লিখছো এই পাতায় যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। তুমি এক পাতায় তোমাকে ধরতে পারলে ভালো হয়, এক পাতায় যদি না পারো তুমি একাধিক পাতা ইউজ করো, কোনো অসুবিধা নেই, 2 পাতা ব্যবহার করতে অবশ্যই পারবে। আচ্ছা আলী রাজা বলেছে এটা ল্যান্ডস্কেপ করে লেখা যাবে কিনা, আলী বলেছে এইভাবে লেখার কথা, মানে এইভাবে লেখার কথা। আলী বলেছে যে খাতাটাকে এইভাবে লিখতে পারবো কিনা, খবরদার এরকম করে লিখলে কিন্তু নম্বর নাও পেতে পারো, খবরদার। খাতাটা মানে ও বলছে যে খাতাটা এইভাবে না লিখে আমি এইভাবে এইভাবে নিচে লিখতে পারবো কিনা, না না খবরদার এটা লেখা যাবে না, আলী রাজা প্রশ্ন করেছো, এরকম কেউ লিখবা না। আচ্ছা তো
ঠিক আছে, তাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন বিষয়ক কথা। অ্যাপ্লিকেশন এক পাতায় লিখলেও হবে, দুই পাতায় লিখলে হবে। দুই পাতায় লিখলে বাম পাশ ডান পাশ যেন আমরা ব্যালেন্স করে লিখি, স্যার যাতে এক জায়গায় দেখতে পারেন। আর যদি সেটাও না হয় কোনো সমস্যা নাই, আমি বাম পাশ থেকে লেখা শুরু করেছি, ডান পাশে গেছি, মানে জাস্ট মানে পেজ উল্টাতে হয়েছে, তাতে অসুবিধা হবে না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর গেল, এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন। এবার আসলে লেটার নিয়ে কথা বলি। তো লেটারের ক্ষেত্রে একই কথা, লেটার আমরা যদি উত্তর লেটারে কেউ করো তাহলে আনসার টু দ্য কোশ্চেন নং 13 লিখে তারপর অর লিখে করবে। আচ্ছা গেল, তারপর বাম পাশে তারিখ ঠিকানা, তারপর ডান পাশে এই তারিখ ঠিকানা বাম পাশে লিখতে হবে ইচ্ছা, তারপরে এভাবে লেটার তোমরা ছোটকাল থেকে যেভাবে লিখে আসছো সেইভাবে লিখবা। আর লেটারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের মতোই বলবো বলবো যদি এক পাতায় পারো ভালো, এক পাতা না পারলে তুমি দুই পাতা ইউজ করতে অবশ্যই পারবে। শেষে অবশ্যই তুমি খাম আঁকবে, খামটি অবশ্য পেন্সিল দিয়ে আঁকবে, কলম দিয়ে লিখবে। মানে আঁকা আঁকি সবসময় ড্রয়িংস যেটা সেটা পেন্সিল দিয়ে করলে ভালো হয়, আর লেখাটা ভিতরে অবশ্যই কলম দিয়ে লিখতে হয়। গেল এটা। এবার আসলে আমরা কথা বলবো এসে নিয়ে, রচনা নিয়ে, তাই তো? রচনা নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের সেই বড় আইটেম সেটা হচ্ছে রচনা, মানে তোমার আচ্ছা আজকের আমাদের পড়া হচ্ছে কি বলো, রচনা। তো রচনা হচ্ছে বড় একটা বিষয়। যেমন পরীক্ষা থাকলো আনসার টু দ্য কোশ্চেন নং 14, এটা থাকলো, তো তুমি পরীক্ষা কিভাবে উত্তর করবো, পরীক্ষা উত্তর করবা প্রথমে লিখে নেবে আনসার টু দ্য কোশ্চেন নং 14, লিখে তুমি যদি এর আগের উত্তর করো এ প্রথমে লিখে নেবা, তারপরে উইমেন এম্পাওয়ারমেন্ট অফ উইমেন বা উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা যেরকম প্রশ্ন থাকবে সেইভাবে লিখবা। আমি বোধহয় একটু ভুল লিখেছি, উইমেন এম্পাওয়ারমেন্ট দেওয়া আছে, আমি এম্পাওয়ারমেন্ট অফ উইমেন লিখছি। যদি কেউ এরকম হয়ে যায় তাতে কোনো অসুবিধা হবে না, তবে অবশ্যই তুমি কি বলো যেটা প্রশ্ন দেওয়া আছে সেইভাবে লিখবা। আচ্ছা গেল, যদি বিদাগের উত্তর হয় বিদাগ লিখবা। এখন মনে করো পরীক্ষার হলে তোমার ভুলে গেছো, তোমার মনে নাই যে তুমি ধরো পেট্রিয়টিজমের উত্তর করছো, সিদাক তুমি লেখো নাই, এতে যে তুমি নম্বর পাবা না সেরকম কিন্তু কোনো কথা নাই। তুমি উত্তরটা করছো, দ্যাটস এনাফ। তবে সিদাক লিখলে ভালো হতো, না লিখলে কোনো অসুবিধা হবে না, এতে তোমার নম্বর কাটা যাবে না। দেখা গেল অনেক সময় পরীক্ষা দিয়ে আসছো, তুমি ধরো সিদাকের পেট্রিয়টিজম এসেটা লিখছো, কিন্তু বাসায় এসে মনে মনে পড়ছে আয় হায় আমি কি সিদাক লিখছিলাম না নাকি লিখি নাই, এই শোকে তুমি বিহ্বল হয়ে যাবা। কিন্তু খবরদার এরকম কোনো ঘটনা ঘটে না। তুমি যদি এখানে মনে করো সি নাও লিখতে পারো, তাতে তুমি যদি লেখো ওই যা সি লিখলেও যে নম্বর পাইতা, তুমি ওই সি না লিখলেও সেই নম্বরই পাবা, কোনো অসুবিধা নাই। তো তবে খেয়াল রাখবা লিখলে ভালো হয়, এই আর কি। তো এটুকুই আর কি। যাই হোক, এরপর তো আমরা এসে লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের বেশি জরুরি সেটা হচ্ছে শিরোনামটা আমরা লিখবো। শিরোনাম লেখার পরে আমরা কি করব, আমরা হিন্টস দিব। হিন্টস দিয়ে কিন্তু লিখতে হবে। কি লিখতে হবে বলো, হিন্টস দিয়ে। আচ্ছা, আমাদের তোমার হিন্টস দিয়ে লিখতে হয়। আচ্ছা, তো হিন্টস দিয়ে কেন লিখতে হয় দেখো তো, তোমরা এসএসসি মানে ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত লিখেছো কম্পোজিশন। কি লিখেছো, কম্পোজিশন লিখেছো। তোমরা কিন্তু এখন এসে লেখো নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হোয়েন আর গোয়িং টু রাইট এসে। মূলত কম্পোজিশন এসের মধ্যে গঠনগতভাবে কোনো তফাৎ নাই। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু ইমহুফ অ্যান্ড হার্টসন, এরা ওনাদের মতে, এটা মানে দুজন আছেন ব্যাকরণবিদ যারা হচ্ছে সারা পৃথিবীতে যাদের লেখাকে অনুসরণ করা হয়, দুজন, একজন হচ্ছেন ইমহুফ আর একজন হার্টসন। ওনারা মূলত এই প্যারাগ্রাফ এসে ডিভাইড করে দিয়েছেন 10 প্রকার, মেবি 10 প্রকার করে। তো সেই তাদের অনুসারে প্যারাগ্রাফ মানে এসে এবং কম্পোজিশনের মধ্যে কোনো মানে গঠনগত কোনো পার্থক্য নেই। তবে আমরা সাধারণত কোশ্চেনের প্রয়োজনীয়তা অনুসারে দুই প্রকার দেখি। একটা হচ্ছে কম্পোজিশন, কোনটা কম্পোজিশন যেটার মধ্যে আমরা হিন্টস লিখি না। তোমার মনে আছে কিনা, তুমি এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত বা স্কুল থেকে কলেজ পর্যন্ত তুমি যতগুলো কম্পোজিশন লিখেছো তাতে তুমি হিন্টস দাও নেই। এ পর্যায়ে তোমাকে লিখতে হচ্ছে এসে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হোয়েন ইউ আর গোয়িং টু রাইট এসে। তুমি এসে লিখতে যাচ্ছ, তো এসেতে তোমাকে কি করতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। কি করতে হবে, হিন্টস গুলোকে আন্ডারলাইন করে দিতে হবে, হিন্টস আকারে লিখতে হবে। যেমন ইন্ট্রোডাকশন, তোমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। তোমাকে মনে করো রিলেটারিস প্রবলেম, তোমাকে এখানে হিন্টসটা দিতে হবে। এই বিষয়টা যেন খেয়াল থাকে সবাই, হিন্টস আকারে তোমাকে অবশ্যই লিখতে হবে। তো তোমরা যেটার উত্তর করো সেইভাবে তোমরা অবশ্যই লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের যে 14টি প্রশ্ন সেটা উত্তর করা বুঝতে পেরেছো। এবার তোমাদের কাছ থেকে আসা কিছু কমেন্টের উত্তর দিব। আমি প্যাসেজের কমেন্টের উত্তর দিয়েছি, আমি গ্রামার পার্টের প্যাসেজ কমেন্টের উত্তর দিয়েছি। আমি রাইটিং পার্টে কিছু কমেন্ট তোমাদের কাছ থেকে নিয়েছি, সেটা একটু উত্তর দিই, তারপরে আমি আরো কিছু আলোচনা করব। প্রথমত হজরত মিয়া প্রশ্ন করেছে, স্যার অ্যাপ্লিকেশন লেখার সময় সাবজেক্ট লিখে কিভাবে শিরোনামটা দিব, আর লেটার যদি শিরোনামে ডিয়ার ফাদার ডিয়ার মাদার বোন লিখি, শেষের লাইনটায় ইয়োর ফাদার। ওটা তো আমি যেটা দেখালাম তোমাদেরকে লেটারে। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। তুমি বলেছো যে অ্যাপ্লিকেশন লেখার সময় সাবজেক্ট লিখে কিভাবে শিরোনামটা লিখবো, সেটা একটু দেখালাম, সেটা ফলো করবা। কোলন দিয়ে তারপর তুমি সাবজেক্টটা লিখবা, যেমন অ্যাপ্লিকেশন ফর সিকিং পারমিশন
অ্যাপ্লিকেশন সিকিং পারমিশন ফর স্টাডি ট্যুর বা হোয়াট এভার যেটা আসুক, গেল এটা। আর লেটারের ক্ষেত্রে শেষে তোমার ইয়োর, যদি বাবার কাছে লেখো ইয়োর সন, মায়ের কাছে লিখলে ইয়োর সন, ব্রাদারের কাছে লিখলে ইয়োর ব্রাদার বা ইয়োর সেভার, তুমি যা লেখো তোমার এটা আমার বইতে যেটা আছে বা সাজেশন যেটা আছে সেই শর্ট টেকনিক অবলম্বন করবে। আচ্ছা, বৃষ্টি আছে বলেছো জব অ্যাপ্লিকেশন কি পড়তে হবে? হ্যাঁ, জব অ্যাপ্লিকেশনটা তো আমি সাজেশনে রেখেছি, জব অ্যাপ্লিকেশন তোমাদের শিখাইছি, আমি ক্লাস দিয়েছি অ্যাপ্লিকেশনের চতুর্থ নিয়মটা। আচ্ছা, বলেছো লেটার 2 পেজ লেখা যাবে, কিভাবে লেটার লিখলে ভালো হবে সেটা আমি বলছি, 2 পাতে লেখা যাবে। আপনার সাজেশন থেকেই আমি মোটামুটি পড়েছি। আচ্ছা, আমার সাজেশন পড়লে যথেষ্ট ইনশাল্লাহ, কোনো ফরম্যাট পড়ো নাই। আচ্ছা, ভালো কথা, সাজেশন তুমি শেষ করলে ফরম্যাট পড়া লাগে না, যারা সাজেশন শেষ করতে পারেনি তারা ফরম্যাট পড়বে। রিয়াদ হোসেন প্রশ্ন করছে অ্যাপ্লিকেশন তো 1 পেজে লিখতে হবে না, এমন কোনো কথা নেই, তুমি যদি একাধিক পেজে পড়ো একাধিক পেজে লিখবা। দিশা সূত্রধার প্রশ্ন করেছো পোস্টার যে পাতায় লিখবো সেই পাতায় কি মার্জিন করব? হ্যাঁ, অবশ্যই মার্জিন করবে। মেম শাহ প্রশ্ন করেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এসে আর প্যারাগ্রাফ মিনিমাম কয় পেজ লিখতে হবে? পেজ কোনো ম্যাটার না, সাধারণত 2.5 পেজ লিখলে ভালো হয়, এসে 3.5 পাতা লিখলে মোটামুটি মানসম্মত হয়। তবে পেজ কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে সাবজেক্ট কি বিষয়ে লিখছো তুমি সেটা। স্যার, অ্যাপ্লিকেশন লেখার সময়, আচ্ছা এটা তো বলছি। তানভীর বলেছো অ্যাপ্লিকেশন কি 1 পেজে লিখতে হয়? একই প্রশ্ন। শিলা ব্যাপারী প্রশ্ন করেছে স্যার পোস্টার লেখার আগে কি কোনো কিছু লিখতে হবে? না, কিচ্ছু লেখার দরকার নাই, জাস্ট বক্স লিখে লিখবা, আর কিচ্ছু দরকার নাই, শুধু বক্স লিখবা আর কিছু না। আচ্ছা, শারমিন বলেছে পিউপিল মানে কি? পিউপিল মানে ছাত্র। আর মার্জিন করতে হবে কিনা? হ্যাঁ, মার্জিন করতে হবে। সিভিটা কতটা ইম্পর্টেন্ট? সিভি মোটামুটি আহ, তোমার মনে করো সিভি যদি আসে, দেখো সিভি যদি আসে, সিভি লিখতে কমপক্ষে 30 মিনিট সময় যাবে তোমার। হ্যাঁ, সিভির বিপরীতে লেটার থাকলে আমি আগে থেকেই বলেছি সিভি বাদ দিয়ে তুমি যদি পরীক্ষা সিবি আসে, একান্ত বিপদে পড়ে গেলে সিবিটা লিখবে, কারণ সিবিটা সহজ, এসএসসি তে লিখছিলা। আর লেটার যদি লিখতে হয়, আমি মনে করি সিভির বিপরীতে লেটার আসলে লেটার লেখাটাই ভালো, কারণ সিবিতে অনেক সময় যাবে, প্রায় 30 মিনিট সময় চলে যাবে তোমার। তো 3 ঘন্টা মাত্র সময়, সেক্ষেত্রে 30 মিনিট যদি একটা সিবিতে চলে যায়, 8 মার্কসের প্রশ্নে চলে যায়, তাহলে কিন্তু লস হয়ে যাবে। তো তারপরেও তোমরা দেখবে যদি সিবি কেউ মোটামুটি সময়ের মধ্যে শেষ করতে পারো, সিবি লিখতে পারো। আর যদি সিবি না লেখো, সিবির বিপরীতে লেটার লিখতে পারো। সিবি যে আসবে এমনটাই বলছি না, সিভি আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, মেহরাব রোজমিলি প্রশ্ন করেছো স্যার সিবিতে এডুকেশনাল কোয়ালিটি অপশনটা যেখানে এমএ বিএ এইসব দেয়া আছে, আমরা কি ওইসব দিব? হ্যাঁ, ওইসব দিবা। চাকরির উপর ভিত্তি করে এডুকেশনাল কোয়ালিফিকেশন এডিট করতে হবে। আচ্ছা, প্যারাগ্রাফ কত পেজ সেটার উত্তর বলেছি। তারপর বলেছো পোস্টার রাইটিং স্টার মার্ক। আচ্ছা, স্টার মার্ক হ্যাশ দিবা, দুটোই ভালো, তুমি দুটার যেটা দাও। আবার কেউ কেউ শুধু গোল গোল ভরাট করে দিতে পারো পয়েন্ট গুলো, সেটাও হবে, সেটাও ভালো হয় আর কি। মেহরাব রোজ মিলি সিভি দিয়ে প্রশ্ন করেছো, সিভির উত্তর করে দিয়েছি যে স্যার সিভি পরীক্ষার খাতায় যদি বাম পাশ থেকে লেখা শুরু করি তবে ডান পাশে, এটা উত্তর বলে দিয়েছে তোমাকে, বাম পাশ ডান পাশের ব্যাপারটা। আর তুমি বলেছো যে প্যাসেজের সি অংশ একেবারে শেষে লিখবা, না এরকমটি করার সুযোগ নাই। তুমি এক দাগের উত্তর করলে এক দাগের উত্তর সব শেষ করতে হবে, তারপর তুমি সিধা বাইরে লিখতে পারবে না, এক দাগের ভিতরে লিখতে হবে। দরকার তুমি খালি রেখে আসো, মানে ওই জায়গাটা একটু পেজ রেখে তারপর অন্য প্রশ্ন যাও, পরে না হয় লিখলা, কিন্তু আলাদা করে লেখার সুযোগ না, মানে সুযোগ নেই সেটা বলবো না, কিন্তু না লেখাটাই ভালো। আচ্ছা, দেখো, আচ্ছা এরপরে তোমাদের কি কমেন্ট ছিল? সঞ্জিতা বলেছো 3 ঘন্টা কিভাবে শেষ করব আগে প্যারাগ্রাফ কম্পোজিশন আগে লিখলে, তোমার এটা ইচ্ছা, তুমি যেটা যেভাবে লেখো। আচ্ছা, অনেকে তোমরা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে প্রশ্ন করেছো যে স্যার আমরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব। আচ্ছা, আদার্স কিছু প্রশ্ন ছিল, সেটার প্রশ্ন তোমাদের সবই ধারাবাহিকভাবে লিখবো কিনা, সবই ধারাবাহিকভাবে লিখবো কিনা, এইটা হচ্ছে তোমাদের সিরিয়াল কোনটা দিয়ে লাগবো, এটা তোমাদের প্রশ্ন। সিরিয়াল, আচ্ছা সিরিয়ালে কোনো সিরিয়ালে কোনো নাই, তোমার প্রশ্ন নাই, সিরিয়াল তুমি তোমার মতো করে লিখবা, এটা তোমার ইচ্ছা, সম্পূর্ণই তোমার উপর নির্ভর করে তুমি কোন সিরিয়ালে লিখবা, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে। তুমি যেটা আগে ভালো ভালো পারো সেটা লিখবা। তবে সাধারণত আমি তোমাদেরকে উৎসাহিত করি যে তোমার কনফিউশন জায়গা আছে, স্যার আমি একটু এলোমেলো থাকি, আমি কিভাবে লিখবো, আমি আপনি একটু পরামর্শ দেন। তাহলে আমি বলবো বাইসে বাইসে গ্রামার গুলো আগে শেষ করো, গ্রামারের প্রশ্নগুলো যে কটা পারো আগে শেষ করো, ঠিক আছে। এরপরে রাইটিংটা শেষ করো, আর প্যাসেজটা একেবারে শেষে লেখো যদি তোমার কনফিউশন থাকে। আর যদি ভালো প্রশ্নের উত্তর পারো ধারাবাহিকভাবে লেখো, এলোমেলো করে লিখলে কোনো সমস্যা হবে না, ট্রাস্ট মি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখন গ্রামার পার্ট আগে লিখলে পারো তোমার, তারপরে তোমার রাইটিং পার্ট লিখলা, প্যাসেজ শেষে লিখলা। তবে খবরদার তুমি এলোমেলো করে লিখলে কোনো সমস্যা হবে না, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা লিখবা। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা অনেকে বলেছো যে স্যার একটু সাজেশন দেন, শর্ট সাজেশন দেন। আসলে দেখো, শর্ট সাজেশন বলতে কি, পরীক্ষার আগের রাতের সাজেশন অনেকে থাকবে। অনেকে বলে থাকেন যে মনে করো অনলাইনে তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থাকে, তো এই অনলাইন প্ল্যাটফর্মে অনেকে অনেকদিন পড়াশোনা করে নাই, এই অনেকদিন পর দেখা গেল অনেকে পড়ালেখা করতে এখন কেবল বসেছে। এই মুহূর্তে যাদের প্রস্তুতি একটু খারাপ, তারা তো অনেক টেনশনে রয়েছে। তো মনে করো যে শেষ মুহূর্তে যদি কেউ এসে বলে যে তোমার আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমাকে, তুমি এই করো এই সেই, এরকম যদি কেউ বলে, তাহলে অনেকে গলে যায়, ভাবে যে কাজ হয়ে গেছে রে, এই সেই ইত্যাদি। আসলে এরকমটাই হয় না, এরকমটা মিথ্যা কথা, এরকমটা কখনোই হতে পারে না। আহ পরীক্ষার আগের রাতের কোনো সাজেশন থাকে না। তোমাদেরকে যদি কেউ বলে পরীক্ষার আগের রাতের সাজেশন, পরীক্ষার এক রাতের সাজেশন, এই জাতীয় কিছু জিনিস নাই, দুনিয়াতে এক্সিস্ট করে না। কারণ ওটা যদি থাকতো আগে থেকেই দেয়া হতো, পরীক্ষার আগে রাতে দেওয়ার কি আছে, তাই না? তো বিষয়টা হচ্ছে আমাকে বুঝতে হবে আমি অনার্স, তুমি মনে করো তুমি একজন অনার্সের স্টুডেন্ট, তোমার এই পর্যায়ে তোমার নির্বুদ্ধিতার পরিচয় দিলে হবে না। তোমাকে অনার্সে পাশ করতে হলে একটা মোটামুটি প্রস্তুতি তোমাকে নিয়ে যেতে হবে, তাই তো? আচ্ছা, তোমরা আমার কাছ থেকে সাজেশনস নতুন করে কিছুই প্রত্যাশা করো না, কারণ সাজেশনস তোমাদের যা দেওয়ার আমি অনেক আগে দিয়েছি। নতুন করে কিছুই দেওয়ার মতন কিছুই নাই, আমি তোমাদের আগেই সাজেশনস দিয়েছি। তারপরে আবার প্রদত্ত সাজেশনসটাকে একটু রিভাইজ করতে পারি তোমাদের সুবিধার্থে। সেটা হচ্ছে প্রথমত প্যাসেজ যে অংশটা রয়েছে, সেই প্যাসেজ অংশে আমরা কি করবো, যে প্যাসেজ অংশে তোমার যে প্যাসেজ গুলো আমি দিয়েছি একটু রিভাইজ করে যেতে পারো আমার বই থেকে, তোমরা নিশ্চয়ই বইতে পেয়েছো, বা সাজেশন যারা পিডিএফ নিয়েছো সবাই কাছে আছে। তো এটা প্যাসেজ গুলো তোমরা কি করবে, একটু ভালো রিভাইজ করে যাবা, কারণ প্যাসেজ কমন বাঁধবে না সেটা আমরা জানি, কিন্তু এই ভিতর যদি প্যাসেজ কমন বেঁধে যায় তাহলে তো বিরাট ব্যাপার হলো। আর যদি কমন নাও বাঁধে, এই অনুসারেই তো লিখবো। তো সেক্ষেত্রে আমরা যদি প্যাসেজটা বাসায় একটু প্র্যাকটিস করে যাই তাহলে আমাদের অনেকটা ভালো হবে। আচ্ছা, এরপর প্যাসেজ যেগুলো আছে সেগুলো পড়বা। আর গ্রামারের জন্য তোমরা অবশ্যই প্রথমে রুলস গুলো পড়বা, তারপরে হচ্ছে আমি যে শর্ট সাজেশন দিয়েছি শর্ট সাজেশন গুলো কমপ্লিট করবা, এরপর বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ করবা। এই তিনটি ধাপেই তোমাদের ক্লাস আমি দিয়েছি, অতএব তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমের জন্য এই সাজেশনসটা ফলো করবা। আর রাইটিং অংশের জন্য আমি তোমাদেরকে বারবার বলেছি, যারা প্রথম অনেক দিন আগে থেকে আমার কাছ থেকে পড়া শুরু করেছিলে তাদেরকে আমি সবগুলোই পড়িয়েছি। যারা শেষ মুহূর্তে পারোনি তাদের জন্য বলবো তোমরা এই যে পাঁচটা বলেছি এই পাঁচটা পড়ে যাও। যদি মনে হয় যে এই পাঁচটা স্যার আমি পারবো না, আমাকে আর একটু কমাই দেন, তাহলে বলবো তুমি প্রথম তিনটা পড়ে যাও, ঠিক আছে? অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওই একই কথা, তোমাদেরকে আগেও বলেছি, তোমরা এই সাজেশনসটা আমি ইউটিউবে ফেসবুক দুটো জায়গাতেই দিয়েছি, তোমরা আগেও পেয়েছো, নতুন করে কিছুই নেই। সেটা হচ্ছে এই যে মনে করো পাঁচটা রয়েছে, এই পাঁচটার ভিতর থেকে মানে সবগুলো পড়লে ভালো, যদি না পারো এই পাঁচটা পড়ে যাও, যদি তাও না পারো এখান থেকে প্রথম তিনটা পড়ে যাও। তারপরে লেটার রাইটিং এর ক্ষেত্রে একই কথা, এসে রাইটিং এর ক্ষেত্রে একই কথা, এবং পোস্টার নোটিশের ক্ষেত্রে সে একই কথা। তোমরা একটা কথা আমাকে বারবার বলেছো, স্যার আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট একটু বলেন তো, যে স্যার কিভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো সময়টাকে আমরা ম্যানেজ করব। আচ্ছা, সেক্ষেত্রে আমি তোমাদেরকে যদি একটু হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমার মনে করো যে তোমার আমি আগে বলি প্যাসেজের ক্ষেত্রে, প্যাসেজটা তুমি মনে করো প্যাসেজ পড়ার ক্ষেত্রে তোমরা তো আসলে প্যাসেজ পড়ো না, প্রশ্ন পাইলেই তোমাদের কাজ হয়ে যায়, প্রশ্ন পাইলেই তোমরা কি করো, মানে প্রশ্ন পড়ার প্যাসেজ কি আছে পরে পড়ি, আর কি প্রশ্ন কি আছে তাই দেখি, মানে প্রশ্ন পড়ে তারপর প্যাসেজে কোন লাইনে উত্তরটা আছে তারপরে তোমরা সেদিকে যাও। আচ্ছা, এটা করো না, এটা না করে একটা কাজ করো, প্যাসেজটা 3 মিনিট পড়ো, প্যাসেজে 3 মিনিট ইনভেস্ট করো। এরপর কোশ্চেন গুলো 6টা প্রশ্ন, তো আমার মনে হয় 6টা প্রশ্ন লিখতে তোমাদের কমপক্ষে 15 মিনিট সময় যাবে। গেল, তাহলে গুইনো 15 3 18 মিনিট। এরপরে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লিখতে তোমার সর্বোচ্চ এখানে ধরো 6 মিনিট সময় দিলা, তাহলে 18 আর 6 24। ওয়ার্ড মিনিং যদি পারো বা সিনোনিম যদি পারো এখানে 6 মিনিট লাগবে, 24 30। আর সামারি 5 মিনিটের মধ্যে শেষ করবা, 35। অর্থাৎ 35 থেকে 40 মিনিটের মধ্যে, 35 থেকে 40 মিনিটের মধ্যে তোমার কি করতে হবে, প্যাসেজ সাইট ফাইনাল হতে দিতে হবে, মানে ফাইনাল করে দিতে হবে প্যাসেজ। 35 থেকে 40 মিনিটের মধ্যে প্যাসেজ শেষ। খবরদার 35 থেকে 40 মিনিটের উপরে গেলে কিন্তু রিস্ক হয়ে যাবে, সবগুলোর অ্যান্সার করতে পারবা কিনা রিস্ক হয়ে যাবে। সামারি যদি কমন বাঁধে সেটা 5 মিনিট লাগবে না, এখানে 5 মিনিট লাগতে পারে। ট্রান্সলেশন 5 মিনিট লাগবে, প্রত্যেকটা আইটেম 5 মিনিটের বেশি লাগার কথা না। রিয়ারেঞ্জ একটু বেশি সময় লাগতে পারে, কারণ রিয়ারেঞ্জ মিলাই ঝিলাই লিখতে হয়, তো তারপর আমরা এখানে 5 মিনিটের বেশি লাগবে না। তো গ্রামার
প্রত্যেকটি প্রশ্নে আমি 5 মিনিট করে বরাদ্দ দিলাম তোমাদেরকে, আশা করি 5 মিনিটের ভিতর হয়ে যাবে। তবে এই যে তোমার লেখাগুলো, এখানে একটু সময় বেশি লাগতে পারে, তোমার ওয়ার্ড মিনিং প্লাস এগুলো, এতে তোমার 8 মিনিট সময় আর লাগতে পারে, এখানেও 8 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, তো তোমার মনে করো গ্রামারের উত্তর করতে গেলে আমাদের দেখা যায় তোমার 52 মিনিট বা 50 মিনিট প্লাস লাগতে পারে। তো আমরা প্যাসেজ পার্টের উত্তর করব। আচ্ছা, প্যাসেজের উত্তর করবো হচ্ছে তোমার 35 থেকে 40 মিনিটের মধ্যে তুমি প্যাসেজের উত্তরটা করবা। আর গ্রামারের উত্তর করতে তুমি সময় নিবা হচ্ছে 50 মিনিট। আচ্ছা ঠিক আছে, তোমার গেল, এটা হচ্ছে 90 মিনিট, 1.5 ঘন্টা সময় চলে গেল। আর রাইটিং, বাকি 1.5 ঘন্টা রাইটিং লিখবা, বাকি বাকি সময় রাইটিং লিখবা। তো 90 মিনিট তুমি রাইটিং লিখবা, তাই তো? 180 মিনিট না, 318, তো 180 মিনিট। তো প্যাসেজ তুমি 40 মিনিটে শেষ করার চেষ্টা করবা, গ্রামার তোমার 50 মিনিটে শেষ করার চেষ্টা করবা, আর হচ্ছে তোমার রাইটিং লিখবা হচ্ছে বাকি 90 মিনিট। আশা করি আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে একটু কথা বলবো তোমাদের কাছে। তোমরা অনেকেই আমার কাছে 3 ধাপের স্টুডেন্ট রয়েছে, সরি 3 না, এখানে 4 ধাপের স্টুডেন্ট রয়েছে। প্রথম ধাপ সেটা হচ্ছে আমার অফলাইন ব্যাচে, মানে আমার এলাকার যারা স্টুডেন্ট রয়েছে তারা অফলাইনে আমার কাছে প্রাইভেট পড়ো, তারা আছো আজকের ক্লাসে, এখানেও আছো কেউ কেউ। প্রথমত তারা, দ্বিতীয়ত আমার অনলাইন প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট রয়েছে, একটা ব্যাচের মানে যারা হচ্ছে 6 মাস আগে আমি ব্যাচটা শুরু করেছিলাম তোমাদের, সেই জুলাই মুভমেন্ট, আমাদের একটা দেশের একটা স্বাধীনতার আন্দোলন হয়ে গেল, বিপ্লব হয়ে গেল, তার আগেই শুরু করেছিলাম আমাদের এই ক্লাস। আমরা বিপ্লব যখন সংগঠিত হয়েছিল, জুলাই বিপ্লব, তখন আমাদের ক্লাসগুলো সাসপেন্ড রেখেছিলাম, অবশ্য নেটেই বন্ধ ছিল। আমরা একটু আন্দোলনের সাথেও জড়িয়ে গিয়েছিলাম, আমরা আন্দোলনে অনেকেই পার্টিসিপেট করেছিলাম। তো এই হচ্ছে সেই সময় কিছু স্টুডেন্ট আছে, সেই সময় ভর্তি হওয়া। তৃতীয়ত, রুটিন প্রকাশের পর থেকে কিছু স্টুডেন্ট তোমরা আমার অনলাইন ব্যাচে ভর্তি হয়েছিলে। চতুর্থত, ইউটিউব ফেসবুকে যারা অনলাইন ব্যাচে ভর্তি হওনি কিন্তু নিয়মিত ক্লাস করেছো, তাদের আমি দেখেছি অনেকেই আছো। তো যাই হোক, সকলের জন্যই কিন্তু আমি উন্মুক্তভাবে তোমাদের ক্লাসগুলো দিয়েছি। মনে করো যারা অনলাইন ব্যাচে পড়েছো, টাকা পয়সার তো আসলে সকলেরই ক্রাইসিস থাকে, আমারও তো টাকা পয়সার ক্রাইসিস আছে, যে কারণে হয়তো অনলাইন ব্যাচে আমি প্রাইভেট পড়িয়েছি। অনলাইন প্রাইভেটে টাকা নিয়ে প্রাইভেট পড়ালেও আমি কিন্তু আমার ইউটিউব ফেসবুকে যে ওপেনলি ক্লাসগুলো দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্লাস থেকে কিন্তু আমি কাউকেই বঞ্চিত করিনি। পুরো কোর্সটাকেই আমি ইউটিউব ফেসবুক দুটো প্ল্যাটফর্মেই কিন্তু আমি দিয়েছি। আর অনলাইন প্রাইভেট ব্যাচে যেটা হয়েছে, যেটা হচ্ছে যেহেতু প্রাইভেট ব্যাচ, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস করা, তোমরা করেছো লাস্ট ব্যাচে যারা আছো, তারা 2 ঘন্টা করে ক্লাস করে 40টা, মানে একেবারে অবাক বিষয়, আল্লাহর শুকরিয়া যে 49 দিন আমরা সময় পেয়েছিলাম রুটিন প্রকাশের পরে, তার ভিতরে 40 দিন তোমরা ক্লাস করেছো, একেবারে প্রতিদিন ক্লাস ছিল আমাদের, প্রায় শুক্রবার একদিন শুধু বন্ধ ছিল। তো তোমরাও অনেক কষ্ট করেছো, আমিও কষ্ট করেছি। অনলাইন ব্যাচে যারা আছো তারা আগে ভাগে কোর্সটা কমপ্লিট করতে পেরেছো, যারা অনলাইন ব্যাচের বাইরে তারা হয়তো একটু ক্লাসগুলো ভেঙে ভেঙে পেয়েছো। আমি কাউকেই আল্লাহর রহমতে বঞ্চিত করিনি, সবাই যারা টাকা দিয়ে পড়েছো তারাও ক্লাসগুলো পেয়েছো, যারা টাকা দিয়ে পড়োনি আশা করি তাদেরও ভালো প্রস্তুতি হয়েছে। তো সার্বিকভাবে মূলত টাকার প্রয়োজন সকলেরই থাকে, এই জন্য আমি অনলাইন ব্যাচে পড়ানো, আর সাথে সাথে অনলাইন ব্যাচে একটু বেশি সময় দেওয়া যায়, লাইভে কথা বলা যায়, এটা একটা বেনিফিট। তো যারা অনলাইন ব্যাচে পড়তে পারোনি তাদের মন খারাপের কিচ্ছু নেই। আমার মনে হয় তোমরা যারা অনলাইন ব্যাচের বাইরে আমার ক্লাসগুলো করেছো তারা সব ক্লাসই পেয়েছো, এবং তোমাদেরও প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবারই প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা যাতে ভালো ফলাফল করতে পারি তেমন একটি প্রস্তুতি আমাদের হয়েছে। তো আমাদের সর্বশেষ কথা হচ্ছে 2 তারিখে পরীক্ষা। এই পরীক্ষার সময় তোমরা অনলাইনে বেশি সময় ক্ষেপণ না করে তোমরা তোমাদের যেটুকু পড়া হয়েছে সেটুকু পড়াটাকে রিভাইজ করো। আমি হয়তো তোমাদের যে ক্লাসগুলো বাকি আছে সেগুলো আমি অনলাইনে দিয়ে দেব, যারা এখনো পর্যন্ত কিছু ক্লাস বাকি আছে, যেমন তোমাদের দুটো মডেল হয়তো দিতে পারি আমি। একটি মডেল হয়তো 45 মার্কসের একটা মডেল টেস্ট, মানে জাস্ট তোমাদেরকে, মানে এই সময়টিতে যাতে তোমাদের ঝিম না ধরে যাও, অবসর সময়ে
একটু মডেল টেস্ট দিলা যে কত পাইছো বা কত পেলা এরকম। তো এই মডেল মানে না যে এটা সাজেশন, এটা কিন্তু জাস্ট তোমাকে টেস্ট করার জন্য, বা তুমি কতটুকু পড়েছো। 18টা মডেল দিয়েছি, আর 2টো মডেল দেওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ তাআলা কবুল করেন বা তৌফিক দেন তাহলে হয়তো দিয়ে দেবো, পেয়ে যাবে। আর কিছু ক্লাস বাকি আছে, যেমন মনে করো সেন্টেন্স মেকিং, আমি এখনো পর্যন্ত না, এখন যখন ক্লাস করছি এখনো পর্যন্ত অ্যাডভার্বের সেন্টেন্স মেকিং ওয়ার্ড মিনিংটা দিতে পারিনি, এটা দিয়ে দেবো। পাংচুয়েশনের একটা ক্লাস বাকি ছিল, তোমার 44 নম্বর ক্লাসটা ভুলে দেওয়া হয় নাই, পাংচুয়েশন 2014 থেকে 2019, আর সেটাও দিয়ে দেবো, অসুবিধা নেই। তো যে ক্লাসগুলো বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে, অল্প কিছু ক্লাস হাতে বাকি আছে, 4-5টা ক্লাসের মতো, সেটা আমরা অনলাইন রেকর্ডের ক্লাস দিয়ে দেবো। তবে যারা ব্যাচে ছিল তাদের তো কোর্স অলরেডি কমপ্লিট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো না কেন, একটা কথা বারবারই বলবো, সেটা হচ্ছে দেখো আমি তোমাদের যারা অনলাইন ব্যাচে ছিল, তোমাদের যারা কমেন্ট করতে, আমি সকলের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করতাম। তোমরা অনেকে বিরক্ত হয়ে যেত, অনেকেই যে স্যার দেখা যায় কি যে এত কমেন্ট নেয় কেন, এত ই করে কেন, কিন্তু আমি সময়, আমার ক্লাসে 2 ঘন্টা প্লাস হলেও আমি সময়ের দিকে না তাকিয়ে তোমাদের উত্তরগুলো করার চেষ্টা করেছি। আমি কখনো বিরক্ত হই না, কারণ আমি মনে করি যে একটা ছাত্র যখন প্রশ্ন করেছে, একটা স্টুডেন্ট বা একটা ছাত্রী যখন প্রশ্ন করেছে, তখন তার এই প্রশ্নটা অত্যন্ত জরুরি, উত্তরটা জানা জরুরি। নেহাত সমস্যা না হলে বা নেহাত মানে কি বলে যে সিচুয়েশন প্রতিকূলে না থাকলে আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমি তোমাদের অনলাইন ব্যাচে এরকম করে সকলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যে যে সময় কানেক্টেড হয়েছো, আশা করি তোমরা ক্লাসগুলো ভালো বুঝতে পেরেছো। আমাদের এই কদিনে নিয়মিত একটি ব্যস্ততা ছিল, নিয়মিত একটি প্ল্যান ছিল, রুটিন ছিল। এই সময়ে স্যারের ক্লাস আমরা সবাই সমবেত হব। এখন থেকে সেই বাঁধনটি টুটলো, মানে আমাদের বাঁধন টুটলো বলতে আমাদের মানে সেই যে রুটিনটা সেটা টুটে গেল, মানে বন্ধ হয়ে গেল। আমাদের এই মুহূর্তে আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা জরুরি। তবে মিলন মেলা আবার হবে, মিলন মেলা ভাঙলো নয়, সাময়িক পস্ট হলো। তোমাদের পরীক্ষা শেষ হোক, এরপরে তোমাদের জবের জন্য ফাইট আছে। আরিফ ইংলিশ কেয়ারের আরিফ, এই আমি তোমাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ আছি। তোমাদের জবের প্রিপারেশন নিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে অবশ্যই আবার হাজির হব, সেই প্রত্যাশা তো অবশ্যই রাখি। তো তোমরা অবশ্যই খুব ভালো করে পরীক্ষা দিবে, যে পরামর্শগুলো দিয়েছি সেই পরামর্শগুলো ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করবে। আর হচ্ছে মা বাবার কাছ থেকে দোয়া নিবে পরীক্ষার আগে, সবসময় যেটা আমরা করে থাকি, মুরব্বীদের কাছ থেকে, মা বাবা বা গার্ডিয়ানের কাছ থেকে দোয়া নেওয়া, সেটা অবশ্যই নেবে। আর আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে প্রার্থনা করবে, নামাজ কালাম একটু সবসময় পড়ো, এই সময়তে আল্লাহর কাছে একটু প্রার্থনা করবে যাতে তুমি সুস্বাস্থ্যের সাথে ভালো প্রস্তুতিটি মানে নিয়ে পরীক্ষাটি দিতে পারো। আমার জায়গা থেকে বলবো, আল্লাহ তাআলা আমার মতন একজন নাফরমান বলতে একজন আল্লাহর যে ইবাদত ঠিক মতো করতে পারি না, তেমন একজন মানুষের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমি দোয়া করব, আল্লাহ তাআলা আমার দোয়া যদি কবুল করেন, আল্লাহ তাআলা আমার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে অন্ততপক্ষে তোমাদের জন্য যে প্রার্থনাগুলো করি, মানে আমার পক্ষ থেকে যে প্রার্থনাগুলো আল্লাহর কাছে করি তোমাদের জন্য, আল্লাহ তাআলা সেটা কবুল করুক, তোমরা সবাই পাশ করে যাও এবং খুবই ভালো ফলাফল করো, সেই প্রত্যাশা রাখি। আল্লাহ তাআলার কাছে আমি তোমার প্রার্থনা করি। মহান রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো, মানে আমি তোমাদেরকে পড়ানোর সময় হয়তো যেভাবে বোঝানোর প্রয়োজন ছিল হয়তো সেভাবে কিছু কিছু টপিক হয়তো বোঝাতে পারিনি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বোঝানোর ক্যাপাসিটি তো সবাই একই রকম থাকে না, চেষ্টা করেছি বোঝানোর জন্য। তারপরে যদি তোমাদের কোনো গ্যাপ থেকে থাকে, বুঝে আল্লাহ তাআলা সেটা তার গায়বী খাজানা থেকে তোমাদেরকে রহমত দিয়ে পরিপূর্ণ করে দিক, সেই প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিকমতো পড়াশোনা করবে, পরীক্ষার সময় প্যানিকড হবে না, বেশি ভয় পাবে না, বেশি টেনশন করবে না, যা পড়েছো ওর ভিতর থেকে আসবে, কোনো টেনশন নেই, খুবই ভালো প্রস্তুতি নিয়েছো। ভালো এইটুকু যদি রিভাইজ করে যাও, 60 থেকে 70 নম্বর অবশ্যই পাবে, তেমন একটি প্রস্তুতি তোমাদের হয়েছে। আর আজকে যে পরামর্শগুলো দিলাম সেই পরামর্শগুলো কাজে লাগাবে। তোমাদের যারা ছোট ভাই বোন আছে, সামনের বছর যারা আছে, তোমরা তো পাশ করে যাবে ইনশাল্লাহ, কিন্তু সামনে যারা আছে, সামনে তাদেরকে অবশ্যই আরিফ ইংলিশ কেয়ারকে সাজেস্ট করবে, সেটা তোমাদের বলে দেওয়া লাগে না, কারণ তোমরাও হয়তো তোমাদের কোনো বড় ভাই বা বড় বোনের কাছ থেকে সাজেশন পেয়ে বা পরামর্শ পেয়ে আমার সাথে কানেক্টেড হয়েছে। ঠিক তদ্রুপ তোমরাও তোমাদের দায়িত্বটি পালন করবে, ছোট ভাই বোনদেরকে বলবে আরিফ ইংলিশ কেয়ারের সাথে কানেক্টেড থাকতে। প্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলা যায়, তোমাদের শেষ মুহূর্ত তো, তার জন্য হয়তো বাদ ছাড়া ভাবে অনেক কথা বলে ফেলছি, কিন্তু তোমাদের সময় নেই, তোমাদের বই পড়তে হবে, তাই তোমাদের বেশিক্ষণ আর আটকে রাখবো না। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। ব্যাচে আর আলাদা ক্লাস নিলাম না, এটাই সমবেত সকলের সমাপনী ক্লাস। 2000 যে তোমার 23-এর পরীক্ষার্থী, তাদের জন্য এটাই শেষ ক্লাস ছিল, মানে লাইফের শেষ ক্লাস ছিল। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের অনেক সুন্দর আগামী হোক এবং সবাই ভালো ফলাফল করো, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।